আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। 9টায় না, 9টায় করবো, একটু সময় দেন, আমি ফ্রি হব, আর কালকের ভেতর ফ্রি হয়ে যাব, তারপরে আপনাদেরকে সবার সাথে আলোচনা করে 9টার মধ্যে করার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আদাব। আচ্ছা, তো আমরা ক্লাস শুরু করে দিব। আমি আপনাদেরকে সূচক পড়াচ্ছিলাম, সূচকের উপর আমরা 2টা ক্লাস নিয়েছি। 2টা ক্লাসের মধ্যে আমরা অলরেডি অনেকগুলো গাণিতিক সমস্যার সমাধান করে ফেলছি, তাই না? তো আজকে আমরা কত নম্বর থেকে শুরু করব? আমার যতদূর মনে আছে 63 নম্বর অঙ্ক পর্যন্ত সলভ করছিলাম। বাষট্টি পর্যন্ত সলভ করছিলাম, তাই না? এই 62 পর্যন্ত আমরা সলভ করছিলাম। এই 62-র পর থেকে সলভ করব, তাই তো? 62-র পর থেকে। ওয়ালাইকুম আসসালাম। জি আমরা শুরু করি। 62-র পর থেকে সলভ করব। আচ্ছা, দেখেন আমরা 63 নাম্বার অঙ্ক দিয়ে নতুন টাইপের অঙ্ক শুরু করব, এবং খুবই ইম্পর্টেন্ট টাইপ। এই যে এই টাইপটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই একটু মনোযোগ দিবেন প্লিজ। আমরা গতদিন কিন্তু একটা টাইপের অঙ্ক করছিলাম যে একটা সংখ্যার উপর এরকম মাল্টিপল রুটস ছিল, মনে আছে? এখানে কিউব, এখানে 4, এখানে কিছুই না, এরকম এক্স ছিল। এরকম একটা সংখ্যার উপর এরকম মাল্টিপল রুট ছিল, যেখানে রুটের কোলের মধ্যে এগুলো ছিল। তো যখন একটা সংখ্যার উপর এরকম মাল্টিপল রুটস থাকে, তখন আমরা কি করছিলাম? এই সংখ্যাটা লিখে একবারে প্রত্যেকটা রুট এক লাইনে তুলে দিছিলাম। বাট এই অঙ্কগুলোর ক্ষেত্রে দেখেন, এই একটু তাকাবেন প্লিজ, রুটের কোলের মধ্যে থাকা আর এখানে থাকা কিন্তু এক না, পার্থক্য বুঝতে হবে। এই জিনিস আর এই জিনিস এক না। এইটা মানে হচ্ছে ঘনমূল, আর এইটা মানে হচ্ছে 3 ইনটু রুট এক্স, মানে রুট এক্স আলাদা একটা সত্তা, 3 আলাদা একটা সত্তা। আমার কথা কি বুঝতে পারছেন? কথা কিন্তু বুঝেন। রুটের কোলের মধ্যে থাকলে সেটা ঘনমূল, হ্যাঁ, কিন্তু রুটের কোলের মধ্যে না থেকে বাইরে থাকা মানে হচ্ছে এই রুটের সাথে এই জিনিসটা গুণ আকারে আছে, বুঝতে হবে কিন্তু। তাহলে এখানে একটা সংখ্যার উপরে এরকম মাল্টিপল রুট ছিল, তখন অঙ্কটা খুবই সহজ, একবার এই সংখ্যাটা তুলে দিয়ে এই প্রত্যেকটা রুট তুলে দিছিলাম, তাই কিনা? কিন্তু যখন এই একটা সংখ্যা, আবার এই একই সংখ্যা এখানে আছে, আবার এই একই সংখ্যা এখানে আছে, আবার এই একই সংখ্যা এখানে আছে, তখন আপনি একবারে এই সবগুলো রুট তুলতে পারবেন না। তখন আপনাকে একদম এই, আমি আবার বলছি, এই বাম পাশ ডান পাশ থেকে কাজ শুরু করে আস্তে আস্তে পর্যায়ক্রমে এই বাম পাশে চলে আসতে হবে। তাহলে এই অঙ্কটা, এই রুটগুলো একবারে তোলা যাবে না। একবারে তোলা যেত যদি শুধু এই এখানে 3 থাকতো, আর এদিকে যদি এগুলা এরকম গুণ আকারে না থেকে এই রুটের কোলের মধ্যে থাকতো, তখন একবারে তোলা যেত। কথা বুঝেন? তাহলে আমি এই অঙ্কটা একটু তুলছি, আমি মূল নিয়ম করে দিব, শর্টকাটও করে দিব, কিন্তু আগে কনসেপ্ট বুঝতে হবে, পরে শর্টকাট। তাহলে এখানে 3, এখানে 3, এখানে 3, এখানে 3 বলছে এটা ইজ ইকুয়াল টু হোয়াট। এখন শোনেন, সবাই একটু মনোযোগ দিবেন, একদম এই টাইপের কোশ্চেন। একই সংখ্যা, দেখেন একই সংখ্যা কিন্তু বারবার রিপিট হচ্ছে, দেখছেন? একই সংখ্যা, সেম ডিজিট, সেম। এখানে 3, এখানে 3, এখানে 3, এখানে 3, অথবা এখানে 5, এখানে 5, এখানে 5, এখানে 5, এরকমই থাকবে। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট, ব্যাংকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ব্যাংকে এই টাইপের কোশ্চেন প্রচুর আসছে পরীক্ষায়। এই টাইপের কোশ্চেন আমরা সলভ করব একদম এই লাস্টের পার্ট থেকে সলভ করে আস্তে আস্তে এদিকে আগে চলে আসবো। এখন দেখেন কেন লাস্টের পার্ট থেকে সলভ করব, কারণ এই যে লাস্টে যে রুটটা দেখতে পাচ্ছেন না, এই রুটটা কেবল এই 3-এর উপরে আছে। তার মানে আমরা এই রুটটা তুলে দিতে পারি এই 3-এর উপর থেকে। রুট মানে কত? পাওয়ার হাফ না? তার মানে এইটা আছে, এইটা আছে, এইটা আছে, এই দেখেন এটা দিলাম, এইটা দিলাম, এইটা দিলাম, ইনটু এই 3-এর উপর থেকে রুট তুলে দিলে 3 টু দি পাওয়ার হাফ। ঠিক আছে? এই 3-এর উপর থেকে রুটটা তুলে দিলাম 3 টু দি পাওয়ার হাফ। ক্লিয়ার? বুঝতে পারছেন কি? এই যে এই রুটটা হচ্ছে এই যে এইটা, আর এই 3 হচ্ছে এই যে এইটা, এখানে কিছু না মানে গুণ আছে, হ্যাঁ, আর এই 3-এর উপরে হাফ। এবার তাকান, এবার এই ভিতরের অংশের কাজ করব। এখানে 3 বেস 3, এখানে বেস 3, বেস সমান এবং এখানে গুণ আছে, আর এটার উপরে কোনো পাওয়ার নেই মানে 1 আছে। তাহলে বেস যদি সমান হয় তাহলে আমরা জানি এই পাওয়ারে পাওয়ারে যোগ হয়। তার মানে এই জিনিসটা আমরা এরকম লিখতে পারবো 3, এই হলো দিলাম রুট, এই যে সেই রুট, আর এই 3 টু দি পাওয়ার এই 1 প্লাস 1/2। এইটুকু ক্লিয়ার কিনা বলেন? এইবার 3, এইবার এই 1, এইদিকে তাকান, একের সাথে হাফ গুণ করলে 3/2, সরি যোগ করলে 1 যোগ হাফ মানে 3/2। তাহলে এই হচ্ছে 3, তার উপরে 3 ডিভাইডেড বাই 2,
এইবার তাকান, এইবার আমরা এই রুটটা তুলে দিব, মানে একটা একটা করে রুট তুলে তুলে সামনের দিকে চলে আসবো। হ্যাঁ, এবার আমরা এই রুটটা তুলে দিব। এই যে এটা হচ্ছে এই 3, এটা হচ্ছে এই 3। এবার এই রুট যদি তুলে দেই, এখানে কিছু না মানে গুণ আছে, এই 3 হচ্ছে এই যেটা, এখানে দিলাম গুণ, আর এই রুটের মধ্যে আছে 3 টু দি পাওয়ার 3/2। হ্যাঁ, আর এই রুট তুলে দেওয়ার জন্য এই পাওয়ারের সাথে আবার হাফ গুণ, কারণ রুট মানে তো পাওয়ার হাফ। আমার কথা কি বোঝা যাচ্ছে? এই রুট তুলে দেওয়ার জন্য রুট তোলার নিয়ম কি, রুটের মধ্যে যা আছে তাই লিখবো, পাশে গুণ দিয়ে উপরে দিব 1, নিচে হচ্ছে, আর এই রুটের জন্য তো হাফ, আমরা জানি এখানে কিছু নেই মানে 2 আছে বলছিলাম, কিন্তু এই রুটের জন্য এই পাওয়ারের সাথে হাফ গুণ। ক্লিয়ার? এবার দেখেন ইন্টু 3 টু দি পাওয়ার, এই উপরে 3 আর 1 গুণ করলে 3 হবে, আর নিচে 2 2 4 হবে। ওকে, এইবার তাকান, এখানে দেখেন বেস 3, এখানে বেস 3, বেস সমান, এখানে কোনো পাওয়ার নাই মানে 1 আছে। তাহলে বেস যদি সমান হয় তাহলে এই পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তার মানে এই 1 আর এই 4/3 যোগ হবে। তাহলে এখানে কি থাকছে দেখেন, 3 টু দি পাওয়ার, এই যে 3 টু দি পাওয়ার 1 প্লাস 3/4, 1 প্লাস 3/4। এখন এই 3 টু দি পাওয়ার 1 প্লাস 3/4 এটা যোগ করলে হবে 7/4, 7/4। এইবার আমরা এই রুটটা তুলে দিব, খেয়াল করেন প্লিজ, এই রুটটা তুলে দিব। এই রুট তুলে দিলে পরে কি হবে, এই রুটের জন্য আবার এই পাওয়ারের সাথে হাফ গুণ হবে, তার মানে জিনিসটা এরকম 3 ইন্টু, এটা হচ্ছে এই 3, এখানে কিছু নেই মানে গুণ আছে, আর এই রুট তুলে দিব, রুটের মধ্যে আছে 3 টু দি পাওয়ার 7/4। হ্যাঁ, আর এই রুটের জন্য এখানে পাওয়ার হাফ গুণ হবে। ক্লিয়ার কিনা? ওকে, এইবার দেখেন, এবার আমি এই অংশটা, আচ্ছা এই লাইনটা আমি আর একটা পেজে নিচ্ছি। কি ছিল, 3 ইন্টু 3 টু দি পাওয়ার 7/4 তার সাথে হাফ গুণ, এটা ছিল লাস্ট লাইন, এটা ছিল লাস্ট লাইন। এইবার আমি 3 ইন্টু 3 টু দি পাওয়ার, এই 7 অক্ষে 7 আর এই 4 দুগুণই হবে 8। ওকে, এবার দেখেন এখানে বেস 3, এখানে বেস 3, বেস সমান আছে আর এখানে আছে গুণ, তাহলে এর উপরে পাওয়ার নাই মানে 1 আছে, বেস সমান হলে এই পাওয়ারে পাওয়ারে কি হবে, যোগ হবে। তার মানে এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 1 প্লাস 7/8। 3 টু দি পাওয়ার 1 প্লাস 7/8 মানে হচ্ছে 15/8। এইবার আমরা এই রুট তুলে দিব, এই রুট তুলে দেবো, রুট তুলে দিলে কি হবে, এই পাওয়ারের সাথে হাফ গুণ হবে, তার মানে এই রুট তুলে দিলে ভিতরে আছে 3 টু দি পাওয়ার 15/8, আর এই পাওয়ার রুট তুলে দেওয়ার জন্য এখানে পাওয়ারের সাথে হাফ গুণ, 3 টু দি পাওয়ার উপরে 15 15 আর নিচে হচ্ছে 8 দুগুণী 16। এইটাই আমাদের উত্তর, 3 টু দি পাওয়ার 15/16। বুঝতে পারছেন কিনা বলেন প্লিজ? 3 টু দি পাওয়ার 15/16 মূল কনসেপ্টটা বুঝছেন কিনা সেটা বলেন। এই টাইপের কোশ্চেন আসলে একদম শেষ অংশ থেকে একটা একটা করে রুট তুলে তুলে ক্যালকুলেশন করে সামনের দিকে চলে আসতে হবে। বুঝতে পারছেন কিনা বলেন, খালি জাস্ট বলেন ক্লিয়ার হয়েছে কিনা। কোথাও যদি কনফিউশন থাকে সেটাও জিজ্ঞাসা করতে হবে, তাহলে আমি কনফিউশন ক্লিয়ার করার চেষ্টা করব। আমি শর্টকাট বুঝাবো এখন, কারণ এই অঙ্ক পরীক্ষার হলে এত বড় করে করার সময় আপনি পাবেন না, কিছু কিছু জায়গায় শর্টকাট শিখতে হবে। আচ্ছা, ক্লিয়ার বলছেন সবাই? আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন, আগে এই টাইপের কোশ্চেনের চেহারাটা বোঝেন, এদিকে তাকান, এই টাইপের কোশ্চেনের চেহারাটা আগে বোঝেন যে এই টাইপের কোশ্চেন আসলে কেমন, এর চেহারা কেমন, বা এই টাইপটা কি আসলে। এই টাইপের কোশ্চেনটা হচ্ছে যে রুটের মধ্যে রুট থাকবে, অনেকগুলো রুট থাকবে, এবং রুটের মধ্যে একই ডিজিট থাকবে, আবার বলছে আলাদা কোনো ডিজিট থাকবে না, আলাদা ডিজিট দিয়ে অঙ্ক আসবেও না, টেনশন করেন না, একই ডিজিট থাকবে, একই ডিজিট। যদি এরকম থাকে এবং এরকম মাল্টিপল রুট এরকম থাকে, তাহলে আপনার কাজ হচ্ছে এই টাইপের কোশ্চেন সলভ করার ক্ষেত্রে আপনার কাজ হলো, এদিকে তাকান প্লিজ, এর মধ্যে এখানে এই যে সংখ্যা 3 দেখছেন না, এখানে 3 এর পরিবর্তে 7ও থাকতে পারে, 3 এর পরিবর্তে 2ও থাকতে পারে, 3 এর পরিবর্তে 5ও থাকতে পারে, যাই থাকুক সেম জিনিস থাকবে। এখানে এক্সও থাকতে পারে, এক্সও থাকতে পারে, এক্স। আচ্ছা, এখানে যে ডিজিটটা দেখতে পাচ্ছেন, এই ডিজিটটা এখানে কয়বার আছে আপনি এটা গুনবেন। এদিকে তাকান প্লিজ, এদিকে তাকান, মনোযোগ দেন। এই ডিজিটটা এখানে কয়বার আছে সেটা গুনবেন, প্রথম কাজ এটা। তাহলে এখানে এই ডিজিটটা কয়বার আছে, 1 বার, 2 বার, 3 বার, 4 বার। আপনি ওই জিনিসটা এখানে লিখে রাখবেন, ওই জিনিসটা এখানে লিখে রাখবেন, ঠিক আছে, যে 4 বার। এইবার আপনার কাজ হচ্ছে এই যে এই ডিজিটটা এর ভেতরে যতবার আছে, এই যে 4 বার না, আপনার কাজ হচ্ছে 2 টু দি পাওয়ার, এই জিনিসটা যতবার আছে 2 টু দি পাওয়ার তত নেওয়া, 2 টু দি পাওয়ার, সবসময় 2 টু দি পাওয়ার। তাহলে এখানে আছে 4 বার, তাই আমি নিলাম 2 টু দি পাওয়ার 4। এই জিনিসটা যদি 5 বার থাকতো 2 টু দি পাওয়ার 5 নিতাম। মানে এই জিনিসটা যতবার আছে 2 টু দি পাওয়ার তত নিব। এই ফলাফলটা কত, 16। এই ফলাফলটা আমাদের লাগবে, এই ফলাফলই আমাদের উত্তর এনে দিবে। এবার তাকান প্লিজ, এইবার
এর ভেতরে যাকে দেখতে পাচ্ছেন উত্তর লিখবো, এখন উত্তর লিখবো, এর ভেতরে যাকে দেখতে পাবেন তাকে লিখবেন 3 থাকলে 3, 5 থাকলে 5, 7 থাকলে 7। এবার এর উপরে পাওয়ারে একটা দাগ দিবেন, পাওয়ারে একটা দাগ দিবেন। হ্যাঁ, নিচে লিখবেন এই যে ফলাফল আসছিল, নিচে লিখবেন ওইটা, আর উপরে লিখবেন এর চেয়ে 1 কম। এখানে যা লিখছেন তার চেয়ে 1 কম, 16 চেয়ে 1 কম কত? 15। এইটাই আমাদের উত্তর। খুবই সিম্পল, ভেরি সিম্পল শর্টকাটটা। এখানে এই জিনিসটা কয়বার আছে? 4 বার। আমি নিলাম 2 টু দি পাওয়ার 4 মানে 16। এই মানটা আমার লাগবে সব সময়। এবার আমি উত্তর লেখার সময় কি লিখবো? এর ভিতরে যে ডিজিট আছে তাকে আগে লিখবো, আর উপরে পাওয়ারে নিচে লিখবো এই সংখ্যা, আর উপরে লিখবো এর চেয়ে 1 কম। ব্যাস। বুঝছেন কিনা বলেন প্লিজ? খুবই সিম্পল, একেবারেই সিম্পল। এখানে জিনিসটা কতবার আছে সেটা কাউন্ট করবেন, 4 বার আছে, তাহলে 4 2 টু দি পাওয়ার 4। এবার 2 টু দি পাওয়ার ওই জিনিসটা নেবেন 16। এই ভিতরে যা আছে সেটা লিখবেন, তার উপরে দিবেন পাওয়ার, নিচে দিবেন এই সংখ্যাটা, আর উপরে দিবেন তার চেয়ে 1 কম। সবসময় এরকম, ঠিক আছে? 2 কেন? আচ্ছা, এই যে প্রত্যেকটা রুট তোলার পরিবর্তে যে হাফ নিচ্ছিলেন না, এদিকে তাকান, প্রত্যেকটা রুট তুলতেছিলেন আর হাফ নিচ্ছিলেন না, এরকম কয়টা হাফ নিছেন খেয়াল করেন? 1টা 2টা 3টা 4টা। সেই 4টা হাফের জন্য 2 টু দি পাওয়ার 4 হয়েছিল। এই যে এই হাফ 1/2 এরকম 4টা হাফ গুণ হয়ে 1/2 টু দি পাওয়ার 4 হয়েছিল। এই সেই 2 টু দি পাওয়ার 4 এমনিতে আসেনি। এরকম 4টা রুট না, এই যে 4টা রুট না, প্রত্যেকটা রুট তুলে দিয়েছেন আর পাওয়ার হাফ লিখছিলেন, মনে করে দেখেন। এই 4টা হাফ গুণ হলে কি হবে? 1/2 টু দি পাওয়ার 4 না, এই যে সেই 2 টু দি পাওয়ার 4। আর প্রত্যেকবার এই হাফ দিয়ে গুণ করার কারণে এই জিনিসটা মাল্টিপুল বার গুণ হয়ে এই 2 টু দি পাওয়ার 4 আসছে। হ্যাঁ, শর্টকাটটাও এইভাবে আসবে, করলে পরে পাবেন, সমস্যা নেই। ওকে, এবার দেখেন, এবার আপনি এটা নিজেরাই করতে পারবেন। এই দেখেন এখানে কয়বার আছে তাকানি দিকে, এখানে আছে কি 5 5 5। আবার বলছি, রুটের ভেতরে রুট থাকবে কয়টা? 5, 3টা 5। একই জিনিস থাকতে হবে, ভিন্ন জিনিস আসবে না, ভিন্ন জিনিস দিয়ে আসবে না। হ্যাঁ, তাহলে একই জিনিস থাকবে, কয়টা আছে এখানে? 3টা, তাহলে আমি লিখলাম 3। এবার আমি কি বলছিলাম, এখানে জিনিসটা যতবার আছে 2 টু দি পাওয়ার তত নিব, তাহলে 2 টু দি পাওয়ার 3 নিবেন। 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8। এবার উত্তর লেখার সময় এখানে ভিতরে যা আছে সেটা লিখবেন, উপরে একটা দাগ দিয়ে এখানে যা লিখছেন সেটা লিখবেন নিচে, আর উপরে লিখবেন 1 কম। 8 হচ্ছে 1 কম কত? 7। তাইলে উত্তর হচ্ছে 5 টু দি পাওয়ার 7/8, 1 নম্বর অপশন, 5 টু দি পাওয়ার 7/8। 5 টু দি পাওয়ার 7/8। ক্লিয়ার বিষয়টা? নেক্সট দেখেন, এখানে এই যে একই অঙ্ক না, একই টাইপ না, ওই টাইপটা আগে চিনতে হবে কিন্তু, যে ওই টাইপের কোশ্চেন কিনা, তারপরে তো শর্টকাট। হ্যাঁ, এই যে রুটের ভিতরে রুট একই জিনিস আছে বারবার, 8 আছে 8 আছে 8 আছে 8 আছে 8 আছে, কয়টা 8? 1 2 3 4 5, 5টা। তাহলে আমরা নিব কত? 2 টু দি পাওয়ার 5। আর 2 টু দি পাওয়ার 5 মানে 32। 2 টু দি পাওয়ার 5 মানে তো 32। যদি না মনে থাকে 2 টু দি পাওয়ার 5 কে ভাঙবেন। 2 টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু 2 কিউব ইন্টু 2 স্কোয়ার। 2 কিউব মানে 8, 2 স্কোয়ার মানে 4, 4 আসতে 32। কোনো সমস্যা নাই, আপনি মনে রাখতে পারছেন না 2 টু দি পাওয়ার 5, চাপ নিয়েন না, ভেঙে নেন। 32। ওকে ফাইন, এটা কাজে লাগবে। এবার আমার উত্তর লেখার সময় ভিতরে আছে কত? 8, আমিও লিখবো 8। আর উপরে কত লিখবো? এই 32 দিব নিচে, আর উপরে 32 আসতে 1 কম কত? 31। তাহলে আমাদের উত্তর হচ্ছে 8 টু দি পাওয়ার 31 ডিভাইডেড বাই 32। 31 ডিভাইডেড বাই 32 কত আছে? সি নাম্বার অপশন, ঠিক আছে? নেক্সট, এটা কত হবে? ভেতরে দেখেন একই জিনিস আছে, একই জিনিস বারবার আছে, একই জিনিস বারবার আছে। একই জিনিস কয়বার আছে? 1 2 3 4 5। তার মানে একই জিনিস আছে 5 বার। আমি লিখবো কত? 2 টু দি পাওয়ার 5। সবসময় 2 টু দি পাওয়ার 5 মানে 32। এবার উত্তর লেখার সময় আমি প্রথমে 7 লিখবো, তার উপরে দিব টান, এই 32 লিখবো নিচে, আর উপরে 32 আছে 1 কম 31। তাহলে উত্তর হচ্ছে 7 টু দি পাওয়ার 31/32। মূল নিয়ম তো একটা করাই দিলাম, এখন সবগুলো যদি মূল নিয়ম করে দিই তাহলে তো আরেক বিপদ। একটা করে আপনি নিজে চেষ্টা করবেন না, আমি তো একটা মূল নিয়ম করেই দিছি, ওইটার সাহায্যে এখন এগুলো করবেন। এটার উত্তর কত হবে বলেন তাহলে? এটার উত্তর কত হবে?
এটার উত্তর কত? আচ্ছা, এটার উত্তর অনেকে বলছেন নান, অনেকে বলছেন 5। আচ্ছা, আপনারা এই অঙ্কের সাথে এখানেও কিন্তু দেখেন রুটের ভিতরে একই জিনিস আছে, একই জিনিস আছে, একই জিনিস আছে, বাট এই অঙ্কের সাথে আগের অঙ্কের একটা পার্থক্য আছে। আগের অঙ্কে এই যে একই একই ডিজিট ছিল না, এটা হচ্ছে ফাইনাইট নাম্বার ছিল, ফাইনাইট নাম্বার মানে মানে গণনা করা যায় এমন সংখ্যক ছিল, যেমন এর মধ্যে 4টা 5 ছিল, কিন্তু এই 5 এখানে কত পর্যন্ত আছে? অসীম, এই যে ডট 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 ইনফিনিটি, তার মানে এই 5 এখান থেকে এরপরে 5 আছে, এরপরে আরো 5 আছে, এরপরে আরো 5, এরপরে আরো 5, এরপরে আরো 5, এরকম অসীম পর্যন্ত। তাহলে এই কোশ্চেন কিন্তু আগের কোশ্চেনের অনুরূপ কোশ্চেন না। দেখেন পার্থক্য বুঝতে হবে। আগের কোশ্চেনে কিন্তু দেখেন 7 ছিল কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা, 5টা 7 ছিল, মানে ফাইনাইট নাম্বার অফ টার্মস, ফাইনাইট নাম্বার ছিল, মানে গণনা করা যাবে এরকম। কিন্তু এখন যে কোশ্চেনটা দিছি সেখানে একই ডিজিট আছে, কিন্তু ফাইনাইট নাম্বার না, ইনফিনিটি পর্যন্ত 5 চলতে থাকবে, ইনফিনিটি পর্যন্ত 5 চলতে থাকবে। আমার কথা কি বুঝতে পারছেন? তাইলে প্রশ্ন হচ্ছে এই প্রশ্ন আর ওই প্রশ্ন কিন্তু এক না, বুঝতে হবে আগে। এরও শর্টকাট আছে, বাট আমরা আগে মূল নিয়ম পড়বো, তারপরে শর্টকাট। আগে আমরা মূল কনসেপ্টটা বুঝবো। যদি কখনো দেখেন যে এরকম কোশ্চেন আসছে, রুটের মধ্যে রুট, তার মধ্যে আবার রুট, তার মধ্যে আবার রুট, এরকম অসীম পর্যন্ত রুট, এবং রুটের মধ্যে একই ডিজিট বারবার আছে, তাহলে এই অঙ্ক সলভ করতে গেলে আপনার প্রথম কাজ হচ্ছে, এদিকে তাকান প্লিজ, এই সম্পূর্ণ টার্মটাকে এক্স ধরে নিতে হবে, সামথিং কিছু একটা ধরে নিতে হবে, এক্স ওয়াই জেড যাই কিছু একটা ধরে নিতে হবে। এই টাইপের কোশ্চেন সলভ করতে গেলে প্রথম কাজ হচ্ছে এই পুরো জিনিসটাকে কিছু একটা ধরে নিতে হবে। ওকে, আচ্ছা, তাইলে আমরা ধরি, সবাই মনোযোগ দেন প্লিজ, ধরি আমি সম্পূর্ণটাকে এক্স ধরলাম, সম্পূর্ণটাকে এক্স ধরে নিব। আচ্ছা, এই পুরোটাকে এক্স ধরলাম। এইবার কাজ হচ্ছে উভয় পাশে বর্গ করা। আমি আবার বলছি, এই স্টেপটা মনে রাখতে হবে, এই স্টেপটা মনে রাখতে হবে। এইবার কাজ হচ্ছে উভয় পাশে বর্গ করব, উভয় পাশে বর্গ করে, সবাই মনোযোগ দেন, আমি আগে মূল নিয়ম বোঝাচ্ছি। হ্যাঁ, উভয় পাশে বর্গ করে, তাহলে সম্পূর্ণ টার্মটাকে আপনি প্রথমে এক্স ধরবেন, তারপর উভয় পাশে বর্গ করে দিবেন। তাকান, তাহলে উভয় পাশে যদি বর্গ করেন, উভয় পাশে আমরা বর্গ করে দিব, তাহলে এই পাশে এক্স এর উপর স্কোয়ার দিব। এবার তাকান, বর্গ করলে তো রুট উঠে যায়, কিন্তু এই বর্গের জন্য কেবল এই রুটটা উঠবে, কারণ এই রুটটা সবার উপরে আছে, আর এই বর্গটাও কিন্তু সবার উপরে আছে। তার মানে এই বর্গের জন্য এই রুট উঠবে, এইগুলা কিন্তু থেকে যাবে। তার মানে এই রুটটা যখন উঠে যাবে তখন এই 5 মুক্ত হবে, তার মানে এই 5টা থেকে যাবে, আর এই বাকি অংশটা যেভাবে আছে ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। এখন আমাকে বলেন আপনারা এই পর্যন্ত বুঝছেন কিনা সেটা বলেন আগে। আমি এখন পর্যন্ত যা করছি, এখানে কোনো কোশ্চেন থাকলে আগে সেটা জিজ্ঞাসা করেন, এই পর্যন্ত বুঝছেন কিনা। আমি এখানে যতটুক পর্যন্ত করছি এইটুক পর্যন্ত বুঝছেন কিনা। সম্পূর্ণ টার্মটাকে এক্স ধরতে হবে, তারপর উভয় পাশে বর্গ করতে হবে, এই কাজটা প্রথম। এইটুক পর্যন্ত বুঝছেন কিনা? কোথাও কোনো এইটুক পর্যন্ত কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে হবে। আচ্ছা, সবাই বলছেন বুঝছি। এবার তাকান, এইবার মূল বিষয় হলো এখানে, এখনকার মূল বিষয়টা এখন এখানে। এবার তাকান, সেটা হচ্ছে কোথায় আরেকবার কোথায় বলবো সেটা তো বলতে হবে। আমি তো প্রত্যেকবারই কিন্তু বলি, যখন একটা জিনিস সবাই বুঝছে আপনি বুঝতে পারতেছেন না, মানে আপনার একটু প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে আপনাকে স্পেসিফিক করতে হবে কোন জায়গাটা বোঝেন নাই। আর যদি আগের ক্লাসগুলো না দেখে হঠাৎ করে এই ক্লাসে আসেন তাহলে বুঝবেন না, এটা স্বাভাবিক। আর যদি সব ক্লাস করার পরেও বুঝতেছেন না, তার মানে প্রবলেম আছে। হ্যাঁ, লাস্ট লাইনটা কি? বর্গ করলে আপনি এটা কি জানেন না যে স্কোয়ার করলে পরে এই স্কোয়ার আর রুট কেটে শুধু এটা থাকে। তাই যে স্কোয়ার করছি, এই স্কোয়ারের সাথে এই রুটটা কেটে গেছে,
এই রুটটা কেটে এই 5 এর উপরে রুট সরে গেছে, আর বাকি যেটুক ছিল সেটুক তো লিখছি, ঠিকই তো লিখছি, ঠিক আছে। এইবার বিষয়টা হচ্ছে এই জায়গাতে এখন যেটা বোঝাবো সেটা হচ্ছে বেশিরভাগ মানুষ বুঝতে পারে না। এদিকে তাকান প্লিজ, এই যে অংশটা না, এই অংশটাকে আমরা এখন এক্স ধরতে পারবো। এই জায়গাটা বোঝেন প্লিজ, কাইন্ডলি এই জায়গাটা বোঝেন। এই জায়গাটা, এই জায়গাটাকে আমরা আবার এক্স বলতে পারবো। এই যে এই পুরোটুক এক্স, এটা এক্স, এটা এক্স। আমাকে বলেন তো এইটুক কি এক্স ধরা যায়? এইটুককে কি এক্স ধরা যায়? কেন ধরবো এক্স? এই টোটালটাকে কেন আমরা কিন্তু এক্স দিয়ে ভাগ করতেছি না, মানে আমি দাগ দিয়ে দেখাচ্ছি যে এই পুরোটাকে আমরা এক্স ধরতে পারি। কেন? কারণ আমি শুরুতেই এই পুরোটাকে এক্স ধরে নিছি। তাহলে এইটুককে কি এক্স ধরা যাবে না? প্লিজ রেসপন্স করতে হবে। এইটুককে কি এক্স ধরা যাবে না? যদি আপনার মনে হয় যে না যাবে না, তাহলে কেন যাবে না বলতে হবে। আমি কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করছি। এইটুককে কি এক্স ধরা যাবে না? এই যে এক্স, এই টোটালটাকে আমরা এক্স ধরে নিছিলাম, তো এই টোটালটাকে যদি এক্স ধরা যায় তাহলে এইটুককে কি এক্স ধরা যাবে না? অনেকে বলবে যে ভাইয়া আপনি এক্স যখন ধরছিলেন, এদিকে তাকান, এই যে এইটাকে এক্স ধরছি, যে আমি এক্স যখন ধরছিলাম তখন ভিতরে কয়টা পাস ছিল? এদিকে তাকান, 1 2 3 4টা পাস ছিল, কিন্তু এখানে তো 4টা পাস নাই, 1 2 3টা আছে। তাইলে এটাকে কেমনে এক্স, আপনি কেমনে এক্স ধরলেন? ভাইরে এইদিকে তাকান প্লিজ, এই যে এখানে এরপরে এই যে 5 5 5, এরপরে অসীম পর্যন্ত 5 আছে, তার মানে এরপরেও আরো 5 আছে, আমি তো সেটা দেখাইনি। তা আপনার যদি মনে হয় এরপরে আরেকটা 5 দেখাই নিবেন, তাইলেই তো হয়ে গেল। কারণ এদিকে তো অসীম পর্যন্ত 5, তাহলে এখানে আপনি 4টা 5 দেখতে পাচ্ছেন, যে ভাই 4টা 5 দেখছিলাম তাকে এক্স ধরছি, তাহলে এখানে তো 3টা 5, তাহলে আরেকটা 5 কই পাবো? ভাইরে এই 5 তো এদিকে অসীম পর্যন্ত, তাহলে এখানে আপনি আরেকটা 5 জুড়ে দেন, তাহলে তো 4টা 5 দেখতে পাবেন। মানে বিষয়টা হচ্ছে কি, অনেকে বলবে যে ভাই এই 5 বাদ দিয়ে কিভাবে অসীম? আপনি এটা মুছে দেন না, আপনি এটা মুছে দেন, আর এদিকে আরেকটা 5 জুড়ে দেন, তাহলেই তো মনে হবে এটা এক্স। এদিকে 5 অসীম পর্যন্ত না, তো অসীম মানে কি? অসীম মানে অসীমকে সাগরের পানির সাথে তুলনা করা হয়। বাড়ি থেকে বলবে যে এই 5 বাদ করে গেল, এই 5 বাদ গেলে কি? বাড়ি থেকে আপনি যদি 1 বালতি পানি সাগরে ঢেলে দিয়ে বলেন পানি বাড়াই দিলাম, না, সাগরের পানি ইনফাইনাইট। আবার সাগর থেকে 1 বালতি পানি তুলে নিয়ে আসলেন, বললেন পানি কমাই দিছি, না, সাগরের পানি কমেনি, বাড়েওনি কমেওনি। তার মানে অসীমের ক্ষেত্রে এই একটা 5 এখানে দেখানো থাকলেই কি আর না থাকলেই কি, কারণ ওদিকে তো অসীম পর্যন্ত আছে। আমার কথা কি বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে বিষয়টা? হ্যাঁ, তার মানে এই অংশটাকে আমরা এক্স ধরতে পারি। তার মানে দেখেন, একটু তাকান, এবার তাকান, তাহলে এখন আমাদের কি দাঁড়ালো এখানে? এইটা হচ্ছে 5, আর এই টোটালটাকে আমি ধরতেছি কি এক্স, তাহলে 5 ইন্টু এক্স, আর ওই পাশে কি আছে? ওই পাশে আছে এক্স স্কোয়ার, এই পাশে হচ্ছে 5x, আর ওই পাশে আছে এক্স স্কোয়ার। এবার আমরা ঘুরাই দেবো, মানে এক্স স্কোয়ারকে এই পাশে নিয়ে আসবো, 5x কে ওই পাশে নিয়ে যাবো, তাহলে এক্স স্কোয়ার আসলে এই পাশে, আর 5x চলে গেল ওই পাশে। এবার 5x এই পাশে নিয়ে আসেন, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x ইজ ইকুয়াল টু 0। এই 5x কে এই পাশে নিয়ে আসছে, এখানে x কমন আছে, x কমন নিলে x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। তাহলে হয় x ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0, মানে x ইজ ইকুয়াল টু 5। তাহলে উত্তর হচ্ছে x এর মান 5 অথবা 0, x এর মান 5 অথবা 0। কিন্তু এই 0 মানটা গ্রহণযোগ্য না, কারণ এর মান কখনো 0 হতে পারে না। যদি এদিকে এত কাছে, এদিকে তাকান, এগুলো যদি কিছুই না থাকতো, যদি শুধু 5 থাকতো, তাও কিন্তু এইটার মান 2 পয়েন্ট সামথিং হতো, 0 তো হতো না, 0 হওয়া পসিবল না। তার মানে এই 0 মানটা গ্রহণযোগ্য নয়। উত্তর কত? 5। তাহলে উত্তর হচ্ছে 5, বি নাম্বার অপশন, উত্তর হচ্ছে 5। আচ্ছা, সাব্বির হাসান ভাইয়া বলছেন যে এই পাশে দুই পাশ থেকে যদি আমি এক্স কেটে দেই, বলছি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। ওকে, আচ্ছা, ক্যালকুলেশন বোঝা গেছে। এবার তাকান, এইবার এই যে এখান থেকে সাব্বির হাসান ভাইয়া বলছেন যে এখান থেকে যদি আমি এক্স কেটে দিই তাহলে হবে না, প্রিলিতে হবে, লিখিততে আপনাকে নম্বর কেটে দিবে যদি আপনি এক্স কেটে দেন। উভয় পাশ থেকে এক্স কাটলে এই পাশে থাকবে 5, এই পাশে থাকবে 5, আর ওই পাশে একটা এক্স কেটে দেয় এক্স। হ্যাঁ, এক্স এর মান 5 এখান থেকে হয়ে যাচ্ছে। এটা প্রিলির ক্ষেত্রে হবে, এই যে এক্স এর মান 5, কিন্তু লিখিততে যদি এই কাজটা করেন আপনাকে কেটে দিবে। কেন কেটে দিবে? কারণ উভয় পাশ থেকে এক্স কাটা না,
এক্স কখনো কাটা যায় না, উভয় পাশে এক্স দিয়ে ভাগ করছেন আপনি, 5x বাই এক্স, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স। এই এক্স এক্স ক্যান্সেল হয়েছে, এই পাশে 5, এই একটা এক্স কেটে এক্স এর মান 5। কিন্তু আপনি যে এক্স দিয়ে ভাগ করলেন, চলক রাশি দিয়ে কখনো সমীকরণের উভয় পাশে ভাগ করা যায় না। চলক রাশি দিয়ে, চলক রাশি দিয়ে কখনো সমীকরণের উভয় পাশে ভাগ করা যায় না। কেন যায় না? কারণ এই চলক রাশির মান কি এটা তো আমরা জানি না, এটা তো বের করছি। এদিকে তাকান প্লিজ। চলক রাশির মান দিয়ে কখনো সমীকরণের উভয় পাশে ভাগ করা যায় না। কেন যায় না? কারণ চলক রাশির মান কত আমরা জানি না। কারণ এই চলক রাশির মানটা বের করারই তো চেষ্টা করছি। যেহেতু এর মান আমি জানি না, তার মানে এর মান কিন্তু 0 হওয়ারও পসিবিলিটি আছে। আছে কিন্তু, যেহেতু জানি না, আমি তো জানি না, তার মানে এর মান 0 হওয়ারও পসিবিলিটি আছে। আর যদি এর মান 0 হয়েই যায়, তার মানে আপনি উভয় পাশে এক্স দিয়ে ভাগ করছেন, মানে 0 দিয়ে ভাগ করছেন। আর কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করে সেটা অসংজ্ঞায়িত হয়, আনডিফাইন্ড। কারণ আমরা পড়াইছি না, সামথিং বাই 0 আনডিফাইন্ড। তার মানে এই এক্স এর মান যেহেতু আমরা জানি না, চলক রাশি, তাই আমি এক্স দিয়ে ভাগ করতে পারবো না উভয় পাশে। কারণ এক্স দিয়ে ভাগ করতেছি মানে এক্স এর ভ্যালু তো 0 হতে পারে, যেহেতু আমরা জানি না। তার মানে 0 দিয়ে ভাগ করলে পারে অসংজ্ঞায়িত হয়, এই জন্য ভাগ করা যাবে না, ভাগ করা যাবে না। আরো একটা লজিক আছে। ক্লিয়ার হয়েছে কি বিষয়টা? এবার তাকান, আরো একটা লজিক কি জানেন? এদিকে তাকান। আমি যখন এটাকে লিখতেছি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 5x, মানে এই ইকুয়েশনটা ঘুরাই দিছি, এবার 5x এই পাশে এক্স স্কোয়ার মাইনাস 5x ইজ ইকুয়াল টু 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ, এটা একটা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত কেন? এক্স এর সর্বোচ্চ ঘাত 2, এই যে দেখেন এক্স এর ঘাত 2, এক্স এর সর্বোচ্চ ঘাত 2, এই জন্য এর নাম দ্বিঘাত সমীকরণ। আর দ্বিঘাত সমীকরণে এই এক্স এর মান সমাধান করলে দুইটা মান আসবে, দুইটা মান, দুইটা ভ্যালু আসবে। মানে এক্স এর ঘাত যত, সমীকরণ সমাধান করলে চলকের মান বের হয় ততটা। তাহলে আপনি যখন উভয় পাশ থেকে এক্স কেটে দিচ্ছেন, তখন এটা আর দ্বিঘাত সমীকরণ থাকছে না, চলে আসতেছে একঘাত সমীকরণে। তার মানে এক্স এর মান আসবে একটা। তার মানে আপনি সমীকরণের মানে সমাধান করে তো আপনি এক্স এর মান কমাতে পারেন না। কোনো মান গ্রহণযোগ্য হতে পারে বা গ্রহণযোগ্য না হতে পারে, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। বাট আপনি কাটাকাটি করে মান মানে মানে এর সমীকরণটাকে ঘাতই চেঞ্জ করে দিবেন, এটা করা যাবে না। ক্লিয়ার হয়েছে কি বিষয়টা? প্রশ্ন করছিলেন কে? ওকে, আশা করি বুঝতে পারছেন। এখন প্রশ্ন হচ্ছে, এই টাইপের কোশ্চেন আসলে পরে আমরা শর্টকাটে কি উত্তর দিব? তাকান, এই টাইপের কোশ্চেন আসলে, আচ্ছা এই টাইপের কোশ্চেন আগে বুঝতে হবে যে এটা কি। রুটের মধ্যে রুট থাকবে, তার মধ্যে আরো রুট থাকবে, এবং একই ডিজিট আসবে, বারবার একই ডিজিট আসবে, এবং অসীম পর্যন্ত যদি চলে, সেম ডিজিট আসবে এবং অসীম পর্যন্ত যদি চলে, তাহলে এই টাইপের কোশ্চেনের উত্তর হচ্ছে এই রুটের মধ্যে যে সংখ্যা দেখতে পাবেন সেটাই উত্তর। রুটের মধ্যে যে সংখ্যা দেখতে পাবেন সেটাই উত্তর। রুটের মধ্যে 5 দেখতে পাচ্ছেন, 5 উত্তর। রুটের মধ্যে যদি 7 থাকতো 7 উত্তর। রুটের মধ্যে যদি 3 থাকতো 3 উত্তর। রুটের মধ্যে যদি 2 থাকতো 2 উত্তর। যা দেখবেন তাই উত্তর। ক্লিয়ার? বুঝতে, পার্থক্য বুঝতে হবে কিন্তু। আর তার মানে এখানে অসীম পর্যন্ত থাকবে, আর আগের অঙ্কে কিন্তু অসীম না, ফাইনাইট সংখ্যা ছিল। মনে করেন এই 5 ছিল, 5টা বা 4টা, সেক্ষেত্রে কিন্তু আগের শর্টকাট। ওকে, নেক্সট। তাহলে এটার উত্তর কত হবে? এটার উত্তর কত হবে আপনারা বলেন? এটার উত্তর কত হবে? এখানে কি দেখেন, 1টা 2টা 3টা 4টা এবং অসীম পর্যন্ত চলছে। রুটের মধ্যে রুট অসীম পর্যন্ত চলছে এবং একই জিনিস বারবার আসছে। তার মানে এটার উত্তর হবে, রুটের মধ্যে যা দেখতে পাচ্ছেন তাই। দেখতে পাচ্ছেন 10, তাহলে আমাদের উত্তর হবে 10। আর সলিউশন করার সময় কি করতে হবে? এই পুরোটাকে x ধরতে হবে, তারপর উভয় পাশে বর্গ করতে হবে, বর্গ করে আবার x এর মান বসায় সমাধান করতে হবে, ব্যাস। ওকে, নেক্সট। তাহলে এটার উত্তর কত হবে বলেন তো? এটার উত্তর কত হবে? এটার উত্তর কত হবে তাহলে? তাহলে এটার উত্তর কত হবে? এটা কত দেখতে পাচ্ছেন? রুটের মধ্যে কত দেখতে পাচ্ছেন? 12। তাহলে কি 12 হবে? পার্থক্য বুঝতে হবে। এই অঙ্ক কিন্তু আগের অঙ্ক না। আগের অঙ্কে কিন্তু এখানে যোগ ছিল না, যোগ ছিল না। আগের অঙ্কে এখানে গুণ ছিল, সব গুণ ছিল। খেয়াল করে দেখেন, আগের অঙ্কের সাথে পার্থক্য বোঝেন। এখানে যোগ ছিল না, সব গুণ ছিল। বাট এই প্রশ্নে কিন্তু ভিতরে যোগ আছে। তার মানে এটা আপনাকে আবার ওই একই জিনিস, আমি আবার বলছি, যদি এরকম একই ডিজিট থাকে, এখানে গুণ থাক যোগ থাক যাই থাক, মূল নিয়ম কিন্তু একটাই।
অসীম পর্যন্ত থাকলে এই পুরোটাকে এক্স ধরে নিতে হবে। যে অসীম পর্যন্ত আছে তাহলে এই পুরোটাকে এক্স ধরে নিতে হবে। তাহলে ধরে নিব, ধরি এই সম্পূর্ণটা এক্স, 12 প্লাস কয়টা আছে, 2 4টা, আচ্ছা 12 প্লাস অসীম পর্যন্ত এই টোটালটাকে কি ধরবো, এক্স ধরলাম। এইবার বর্গ, আমি আবার বলছি যখন একই ডিজিট এখানে যোগ থাক বিয়োগ থাক গুণ থাক অসীম পর্যন্ত থাকবে তখন আমাদের কাজ হলো এই সম্পূর্ণটা ইজ ইকুয়াল টু এক্স ধরে নিয়ে আবার উভয় পাশে বর্গ করা। এটা মূল নিয়ম সবসময় সেম, মূল নিয়ম সবসময় সেম। আচ্ছা তাহলে উভয় পাশে বর্গ, উভয় পাশে বর্গ করে। আচ্ছা উভয় পাশে বর্গ করলে কি ঘটনা ঘটবে আপনিই বলেন তো। উভয় পাশে বর্গ করলে এই পাশে যখন আপনি বর্গ করবেন এরকম, তখন এই বর্গের কারণে এই রুটটা উঠে যায়, এই 12 মুক্ত হবে আর বাকিটা ঠিক থাকবে, আর ওই পাশে হবে এক্স স্কোয়ার। ঘটনা তো তাই ঘটবে, তাই কিনা? তাহলে উভয় পাশে বর্গ করব, এর জন্য কিন্তু আমার আর এক লাইন লেখার দরকার নাই। উভয় পাশে বর্গ করলে এই পাশে বর্গ করলে এই রুটটা উঠে এই 12 মুক্ত হবে আর এই অংশটা যেভাবে ছিল সেইভাবে থাকবে। আর ওই পাশে এক্স স্কোয়ার হবে, কারণ উভয় পাশে বর্গ করছি। এইবার দেখেন এই সম্পূর্ণটাকে যেহেতু এক্স ধরছিলাম তার মানে আমরা এই পুরোটাকে আবার এক্স ধরতে পারি। বলবেন যে এখানে তো 12টা ছিল 4টা, এখানে তো 3টা। আরে ভাইয়া এই যে 12 তো অসীম পর্যন্ত আছে, তাহলে এরপর আরেকটা 12 ধরে নেন না, তাহলে তো 4টা 12 হয়ে যাচ্ছে। তাহলে এইটুকু হচ্ছে 12 আর এই টোটালটা হচ্ছে এক্স আর ওই পাশে আছে এক্স স্কোয়ার। আমার কথা বুঝছেন কিনা বলেন? এবার এই সমীকরণটা ঘুরাই দিব, এক্স স্কোয়ারকে এই পাশে আনবো আর 12 প্লাস এক্স ওই পাশে নিয়ে যাবো। তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 12 প্লাস এক্স। এবার সব এই পাশে নিয়ে আসবে, এক পাশে নিয়ে আসবো। তাহলে এক্স স্কোয়ার এই প্লাস এক্স এই পাশে এসে মাইনাস এক্স, এই প্লাস 12 এই পাশে এসে মাইনাস 12 ইকুয়াল টু 0। এই দেখেন এটা একটা দ্বিঘাত সমীকরণ, মিডিল টার্ম করতে হবে। এই 12কে ভেঙে লেখা যায় 3 গুণ 4, এই 3 আর 4 এর বিয়োগ ফল হচ্ছে 1, এই যে মাঝখানে মিলে গেছে। তার মানে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3x মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। এবার এক্স কমন নিলে থাকছে এক্স মাইনাস 4 প্লাস 3 কমন নিলে থাকছে এক্স মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। এবার এক্স মাইনাস 4 কমন নিলে থাকতেছে এক্স প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে হয় এইটা 0 না হলে এইটা 0, ঠিক আছে? তাহলে একটু তাকান, তাহলে এক্স মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু 4, অথবা অর x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, তাহলে x ইজ ইকুয়াল টু মাইনাস 3। তার মানে x এর ভ্যালু হয় 4 না হলে মাইনাস 3। এই মাইনাস 3 মানটা গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়? কারণ এই রুটের মধ্যে যদি এই 12 বাদে এইটুক এগুলো যদি না থাকতো, এগুলো যদি না থাকতো, শুধু রুট 12 হতো, মানে এই সব কিছু বাদ দিয়ে যদি শুধু রুট 12 থাকতো, তার সাথে তো কিছু যোগ আছে, যদি শুধু রুট 12 থাকতো তাও তো এর মান 3 পয়েন্ট সামথিং, 0 হওয়ার নেগেটিভ হওয়ার সম্ভাবনা আছে, তার সাথে আবার কিছু যোগ আছে। তার মানে মানে এইগুলো কিছুই যদি না থাকতো তাও তাহলে তো শুধু রুট 12 হতো, তাই না? রুট 12 মানে তো 3 পয়েন্ট সামথিং, তার সাথে আবার কিছু যোগ আছে, তার মানে নিশ্চয়ই এর মানটা মানে 3 এর চেয়ে বেশি হবে। আমার কথা কি বুঝছেন? কখনো নেগেটিভ হবে না, তাই নেগেটিভ মানটা কি গ্রহণযোগ্য নয়। তাহলে উত্তর কত? উত্তর হচ্ছে 4, এক্স এর মান হচ্ছে 4। এক্স এর মান 4 আছে অপশনে, এই যে ডি নাম্বার অপশন। ক্লিয়ার? এক্স এর মান হচ্ছে 4। ওকে, এখন এই টাইপের কোশ্চেনের শর্টকাট, এই টাইপের কোশ্চেনের শর্টকাট একটু তাকান, একটু তাকান, মুছে দিচ্ছি আমি এটা। খেয়াল করেন, যদি কখনো দেখেন যে রুটের মধ্যে রুট, তার ভেতরে রুট, মাল্টিপল রুট এবং অসীম পর্যন্ত, এবং রুটের মধ্যে একই ডিজিট আছে, একই ডিজিট আছে এবং এখানে যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন, এই যে যোগ যোগ। যদি এখানে গুণ চিহ্ন থাকতো যেমন আগেরটা, তাহলে ভিতরে যে সংখ্যা থাকবে সেটাই উত্তর, যদি গুণ থাকতো, এখানে যোগ না থাকতো। আর যদি এখানে যোগ থাকে তাহলে আপনার কাজ হচ্ছে এই যে ভিতরে যে সংখ্যাটা আছে, এদিকে তাকান প্লিজ, এদিকে তাকান, এই ভিতরের সংখ্যাটাকে আপনি দুইটা ক্রমিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করবেন। এই ভিতরের সংখ্যাকে দুইটা ক্রমিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করবেন, দুইটা ক্রমিক সংখ্যার গুণফল। ক্রমিক মানে পরপর, তাহলে 12 কে দুইটা ক্রমিক সংখ্যার গুণফল লেখা যায় 3 গুণ 4, 3 গুণ 4 এইভাবে। হ্যাঁ, এই যে যে দুইটা সংখ্যা লিখছেন না, যদি এখানে যোগ থাকে তাহলে এখানে যা লিখছেন তাদের মধ্যে এই দুইটার মধ্যে যে মানটা বড় সেটা উত্তর, যদি এখানে যোগ থাকে। তাহলে এই 3 আর 4 এর মধ্যে বড় কে? 4 বড়, তাই 4 উত্তর। এই হলো শর্টকাট। যদিও আমি আগেই বলছি মূল কনসেপ্ট ছাড়া এইসব শর্টকাট মনে থাকার পসিবিলিটি খুবই কম, খুবই কম। হ্যাঁ,
ওকে, তবু আমি করে দিচ্ছি। নেক্সট, এখানে কত আছে 12, এবং এখানে কিন্তু মাইনাস, খেয়াল করেন এখানে কিন্তু মাইনাস 12 12 12 অসীম পর্যন্ত মাইনাস। এখানে যোগ থাকলে বড়টা, এখানে বিয়োগ থাকলে এই 12 ভিতরে যে সংখ্যা আছে তাকে দুইটা ক্রমিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করবেন, 3 গুণ 4। ঠিক আছে, এইবার এই এই দুইটা সংখ্যার মধ্যে যেটা ছোট সেটা উত্তর, মাইনাস থাকলে এদের মধ্যে যেটা ছোট সেটা উত্তর। 3 আর 4 এর মধ্যে 3 ছোট, তাই 3 উত্তর। এখানে যোগ থাকলে বড়টা উত্তর, এখানে বিয়োগ থাকলে ছোটটা উত্তর। বুঝছেন কিনা বলেন? কিন্তু মূল নিয়ম কিন্তু একটাই, মূল নিয়ম কিন্তু একটাই, মূল নিয়ম একটাই কি, এই পুরোটাকে এক্স ধরে নেবেন, এই সম্পূর্ণটাকে এক্স ধরে নেবেন। ধরি এই সম্পূর্ণটা এক্স, 12 মাইনাস 12 মাইনাস 12 মাইনাস অসীম পর্যন্ত ইজ ইকুয়াল টু এক্স। এবার উভয় পাশে বর্গ, মানে এই টাইপের কোশ্চেন যদি আসে, এখানে যোগ থাক, বিয়োগ থাক, গুণ থাক, যাই থাক, অসীম পর্যন্ত যদি থাকে, তাহলে টোটালটাকে এক্স ধরবেন, উভয় পাশে বর্গ করবেন, সমাধান করবেন, উত্তর চলে আসবে। দেখেন, এবার আমরা উভয় পাশে বর্গ করব, বর্গ, উভয় পাশে বর্গ, বর্গ করে, তাহলে উভয় পাশে বর্গ করলে কি হবে, এই পাশে বর্গ করলে এই রুটটা উঠে যাবে, তাহলে 12 মুক্ত হবে, মাইনাস এই পুরো অংশ থাকবে, আর এই পুরো অংশের মানে কিন্তু আবার এক্স ধরবো, আর ওই পাশে বর্গ করে এক্স স্কোয়ার হবে। আমার তো এত পুরোটা লেখার দরকার নাই, তাই না? ইভেন এই লাইনও দেখার লেখার দরকার নাই, আপনি মনে মনে সব চিন্তা করবেন। এইবার এক্স স্কোয়ারকে এই পাশে নিয়ে আসি, আর এই অংশটা ওই পাশে নিয়ে যাই, তাহলে 12 মাইনাস এক্স। এবার এক্স স্কোয়ার মাইনাস এক্স এই পাশে আসলে প্লাস এক্স, 12 এই পাশে আসলে মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। এবার আবার মিডল টার্ম করতে হবে, এই 12কে ভেঙে লেখা যায় 3 গুণ 4, 3 আর 4 এর বিয়োগ ফল হচ্ছে 1। ঠিক আছে, তার মানে এটা হবে এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 3x মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে এক্স কমন নিলে এক্স প্লাস 4, মাইনাস 3 কমন নিলে এক্স প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স প্লাস 4 কমন নিলে এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে হয় এইটা 0 না হলে এটা 0। তাহলে এক্স প্লাস 4 ইজ ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু মাইনাস 4, অথবা এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, এক্স ইজ ইকুয়াল টু 3। এই মাইনাস মানটা গ্রহণযোগ্য নয়। কেন? কারণ রুটের মধ্যে যদি শুধু 12 থাকতো, এগুলো যদি কিছুই না থাকতো, তাও তো আমরা কিছু একটা মান পাইতাম, সেখান থেকে কিছু বাদ দিলে কতটুকু নাই হবে। কথা কি বোঝা গেছে? তবে নেগেটিভ তো আসার সম্ভাবনা নেই, কিছু তো মান পাবো, এই জন্য নেগেটিভ মানটা কি গ্রহণযোগ্য নয়। তাহলে উত্তর হচ্ছে এক্স এর মান 3, এক্স এর মান 3। ক্লিয়ার? এক্স এর মান 3। ওকে, এবার এটা কত হবে আপনারা বলেন তো? তাহলে এটা কত হবে? এটা যদি ক্রমিক সংখ্যার গুণফল, এই যে ভিতরের সংখ্যাটাকে যদি ক্রমিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ, যেমন এই যে এটা কত হবে উত্তর বলেন আগে? এটা 20, 20 কে দুইটা ক্রমিক সংখ্যা, এখানে যোগ আছে কিন্তু যোগ 20 20 20 অসীম পর্যন্ত, তাহলে 20 কে দুইটা ক্রমিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করেন 4 গুণ 5, 4 গুণ 5। তাহলে কি বলছিলাম, যদি এখানে যোগ থাকে তাহলে বড়টা উত্তর, 4 আর 5 এর মধ্যে বড় কত? 5। তাহলে আমাদের উত্তর হচ্ছে 5, উত্তর হচ্ছে 5। আচ্ছা, সাব্বির হাসান ভাইয়া বলছেন যে যদি এখানে এই সংখ্যাটা, এখানে যে সংখ্যাটা থাকবে তাকে যদি এরকম দুইটা ক্রমিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা না যায়, হ্যাঁ না যেতেই পারে, অস্বাভাবিক কিছু না, তাইলে কি হবে? সেক্ষেত্রে তো মূল নিয়ম ছাড়া কোনো উপায় নাই। সেটা কি হবে আমি সলভ করে দিব, সমস্যা নেই, একটু ধৈর্য ধরতে হবে, আমরা স্টেপ বাই স্টেপ সবই সলভ করব। আচ্ছা, এই যে দেখেন একটা অঙ্ক নিছি আমি, এখানে কি আছে? প্লাস আছে। তাহলে আমাকে কি করতে হবে? এই সংখ্যাটাকে দুইটা ক্রমিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে হবে। তাহলে 18কে লেখা যায় 3 গুণ 6, 3 আর 6 এর মধ্যে বড় কত? 6 বড়, তাই কিনা? এই দুইটা কি ক্রমিক হয়েছে, পরপর হয়েছে? হয়নি। 18কে আর কি লেখা যায়? 9 গুণ 2 লেখা যায়। আসলে 18কে দুইটা ক্রমিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায় না, তার মানে এক্ষেত্রে শর্টকাট প্রযোজ্য নয়, এক্ষেত্রে শর্টকাট হবে না। কারণ 18কে তো দুইটা সংখ্যার গুণফল আকারে, ক্রমিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায় না। 20 কে যায় 3 4 5 20, 12 কে যায় 3 4 12, তো 20 কে কিন্তু 18কে কিন্তু দুইটা ক্রমিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যাচ্ছে না। তাহলে কি করতে হবে? এক্ষেত্রে মূল নিয়মের কোনো ব্যতিক্রম নাই, মূল নিয়মই করতে হবে।
হ্যাঁ, মূল নিয়মই করতে হবে। দেখেন, যদিও এই টাইপের কোশ্চেন আমরা দ্বিঘাত সমীকরণ যখন পড়াবো, আমি একটু বলে নিচ্ছি, এখন যেটা সমাধান করাবো একটু কষ্ট হবে, আপনাদেরকে একটু মুখস্থ দিব। হ্যাঁ, দ্বিঘাত সমীকরণ যখন সমাধান করাবো তখন এই টাইপের কোশ্চেন আপনি একদম ক্লিয়ারলি বুঝবেন, কিন্তু আজকে আপনাকে একটা সমীকরণ মুখস্থ করে এই টাইপের কোশ্চেন সলভ করা দিব। তাহলে মূল নিয়ম কি ছিল? এই পুরোটাকে এক্স ধরবেন, এদিকে তাকান, তাহলে সম্পূর্ণটা ইজ ইকুয়াল টু এক্স। তাহলে √18 প্লাস √18 প্লাস √18 ইনফিনিটি পর্যন্ত ইজ ইকুয়াল টু এক্স। এবার উভয় পাশে বর্গ করব, উভয় পাশে বর্গ করলে কি হবে? এই রুটটা উঠে যাবে, তাহলে এই 18 মুক্ত হবে, তারপরে থাকবে প্লাস, আর এই পুরোটা কিন্তু এক্স হবে, ইজ ইকুয়াল টু ওই পাশে বর্গ হবে এক্স স্কোয়ার। ক্লিয়ার কিনা বলেন? এই পর্যন্ত তো বুঝছেন? হ্যাঁ, আচ্ছা দেখাচ্ছি। এবার আমরা ইকুয়েশনটা ঘুরাই দিই, এক্স স্কোয়ারকে এই পাশে নিয়ে আসি, আর 18 প্লাস এক্স কে এই পাশে নিয়ে যাই। এবার এক্স এই পাশে নিয়ে আসেন, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 18 ইজ ইকুয়াল টু 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ। সবাই তাকাতে হবে প্লিজ, এবার একটু মনোযোগ দেন, এবার একটু মনোযোগ দেন। তাহলে কি আসছে আমাদের আসছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 18 ইজ ইকুয়াল টু 0। এখন আমরা সবসময় কি করি, এখানে যদি এক্স স্কোয়ার থাকে আমরা মিডল টার্ম করার চেষ্টা করি, কিন্তু ভাইয়া 18কে আপনি এমন দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করেন তো যার বিয়োগফল বা যোগফল এক হয়? হয় না, হয় না। 18 ইজ ইকুয়াল টু 3 গুণ 6 হয়, যেখানে বিয়োগফল হচ্ছে 3। 18 ইজ ইকুয়াল টু 9 গুণ 2 হয়, যেখানে বিয়োগফল হচ্ছে 7। তার মানে কখনোই এই 18কে দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করে এই মাঝখানের সংখ্যা বাড়ানো সম্ভব না। তার মানে এইটা কিন্তু মিডল টার্ম করে সমাধান হবে না। সবসময় যে এখানে এক্স স্কোয়ার থাকলেই যে মিডল টার্ম হয়, ব্যাপারটা এরকম না, এরকম না। আমরা করে আসছি ম্যাক্সিমাম মিডল টার্ম হয়। হ্যাঁ, তার মানে এটা মিডল টার্ম হবে না। তাহলে যখন এই জিনিসটা মিডল টার্ম হবে না, তখন আপনাকে দ্বিঘাত সমীকরণ সলভ করে। এটা একটা দ্বিঘাত সমীকরণ। কেন দ্বিঘাত সমীকরণ? এই যে এক্স এর উপরে ঘাত আছে 2, তাই এই সমীকরণের নাম দ্বিঘাত সমীকরণ। এখানে যদি মিডল টার্ম হতো তাও ওই সমীকরণের নাম দ্বিঘাত সমীকরণ, যদি এখানে স্কোয়ার থাকতো। এখানে স্কোয়ার থাকলেই এই সমীকরণের নাম দ্বিঘাত সমীকরণ। আর দ্বিঘাত সমীকরণ সমাধান করে এই এক্স এর মান বের করার নিয়ম হচ্ছে, এদিকে তাকান, একটা দ্বিঘাত সমীকরণ সমাধান করে এই এক্স এর মান বের করারও একটা সূত্র আছে। সেই এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এইটা হলো দ্বিঘাত সমীকরণ সমাধান করে এই এক্স এর মান বা চলকের মান বের করার সূত্র। এই সূত্র আপনাকে মনে রাখতে হবে। আমি দ্বিঘাত সমীকরণের উপর আমাদের ক্লাসই আছে, 3টা ক্লাস পাবেন দ্বিঘাত সমীকরণের উপর, টেনশন করার কোনো দরকার নাই। দ্বিঘাত সমীকরণের উপর আপনি 3টা ক্লাস পাবেন। এখন এখানে এই যে বি এ সি, এগুলা কি ভাই? এগুলা কি? হোয়াট ইজ দিস? আচ্ছা, এবার তাকান, সবাই একটু মনোযোগ দেন। তার মানে এই সমীকরণ সমাধান করতে হলে এখন আমাকে দ্বিঘাত সমীকরণ সমাধান করতে হবে। দ্বিঘাত সমীকরণ কেমন? দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড ফর্ম, এদিকে তাকান। দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ। এই যে এক্স এর উপরে ঘাত 2 আছে, তাই এর নাম দ্বিঘাত সমীকরণ। আর এই সমীকরণ সমাধান করলে এখানে চলক রাশি কি এক্স না? দেখেন এখানেও কিন্তু দেখেন এরকম আছে, এই যে এক্স স্কোয়ার আছে, এক্স আছে, আর সি বলতে এই যে এখানে যে ধ্রুবক রাশি থাকে। এই সমীকরণ সমাধান করলে এক্স এর মান বেরোবে মাইনাস বি প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এই যে এ বি সি দেখতে পাচ্ছেন না সূত্রের মধ্যে? এই এ বি সি হচ্ছে এই যে এ, এই যে বি, এই যে সি। এই এর পরিচয় আছে, কিন্তু এখানে এ কার সাথে আছে? এ আছে এক্স স্কোয়ারের সাথে, তাই এর পরিচয় হলো এক্স স্কোয়ারের সহগ। কোনো কিছু যার সাথে থাকে তাকে বলা হয় ওর সহগ, ওর সহগ। তার মানে এখানে এ যেহেতু এক্স স্কোয়ারের সাথে আছে, তাই এর পরিচয় হলো এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সাথে আছে। বি কার সাথে আছে? বি আছে এক্স এর সাথে, তাই বি হলো এক্স এর সহগ। আর সি কি? সি তো কোনো এক্স এর সাথে নাই, তাই সি হলো ধ্রুবক। ধ্রুবক কেন? এটা জাস্ট একটা কনস্ট্যান্ট টার্ম, ওর তো কারোর সাথে নাই, কোনো এক্স এর সাথে নাই, তাই সি কে শুধু ধ্রুবক। তাহলে এ কি? এক্স স্কোয়ারের সহগ, বি এক্স এর সহগ, সি হচ্ছে ধ্রুবক। এই এ বি সি এই মানগুলো এখানে বসাই দিলে পরেই এই সমীকরণ থেকে এক্স এর মানটা চলে আসবে। এখন এ বি সি আমি কিভাবে পাবো? এদিকে তাকাতে হবে প্লিজ। আমাদের এই যে স্ট্যান্ডার্ড যে ফর্ম, এই যে স্ট্যান্ডার্ড ফর্মে এখানে কিন্তু কোনো মাইনাস নাই, সূত্রে কিন্তু কোনো মাইনাস নাই, কিন্তু এখানে মাইনাস আছে। তাহলে কি করব? দেখাচ্ছি। আমার কথা কি বুঝছেন আপনারা? কি প্লিজ একটু রেসপন্স করেন তো, ব্যাপারটা কি বুঝছেন? তাহলে এখন একটু তাকান। তাহলে এক্স স্কোয়ার
প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ। কিভাবে দ্বিঘাত সমীকরণ? এই যে x এর ঘাত 2, এই সমীকরণ সমাধান করলে x এর মান কেমন আসবে? মাইনাস বি প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এই সমীকরণ সমাধান করলে x এর মান আসবে এটা। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে অনেকে এই a কোনটা বি কোনটা সি কোনটা বোঝে না। আমি একটা এক্সাম্পল দেবো, প্লিজ একটু তাকান, একটু সময় লাগবে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হবে যাতে আপনি বোঝেন। না বুঝলে তো ভাই অল্প সময়ের মধ্যে করে লাভও নাই, তাই না? আচ্ছা, ধরেন 3x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ কিনা? এদিকে তাকাতে হবে প্লিজ। এটা একটা দ্বিঘাত সমীকরণ। কিভাবে? এই যে x এর ঘাত 2, তাহলে এখানে a এর মান কত? এদিকে তাকান, এখানে a এর মান কত? x স্কোয়ারের সাথে যে থাকবে সেই হলো a, তার মানে এই সমীকরণে a ইকুয়াল টু 3। এই যে মিলান, এটার সাথে মিলান। এখানে c এর মান কত? এই যে এক লাস্টে যে থাকবে সে হলো c, c হচ্ছে 2। এখানে b এর মান কত? এই যে x এর সাথে যে আছে সে হলো b, তাহলে এখানে b এর মান কত? এখানে b এর মান কত বলেন তো? এখানে b এর মান কত? রেসপন্স করেন, এখানে b এর মান কত? b এর মান কত? b এই জায়গাতেই ম্যাক্সিমাম মানুষ ভুল করবে। মূল ফর্মুলাতে এখানে প্লাস আছে কিন্তু এখানে আছে মাইনাস, তার মানে বি এর মান এখানে 5 না, বি এর মান -5। এই জায়গাতেই এই মাইনাসটা ধরতে অনেকে ভুল করে। প্লিজ এই জায়গাটা ক্লিয়ার করেন। বি এর মান 5 না, এই মাইনাস সহ, কারণ মূল ফর্মুলাতে কিন্তু এখানে প্লাস আছে কিন্তু এখানে তো প্লাস নাই। এদিকে তাকে আমি আরেকটু ক্লিয়ার করি। 3x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এইটাকে যদি এটার সাথে কম্পেয়ার করেন, ভাইয়া মূল ফর্মুলাতে এখানে কোথাও প্লাস মাইনাস নাই, তাহলে এখানে মাইনাস আছে, কি করব? এইভাবে লিখবো, দেখেন 3x স্কোয়ার প্লাস মাইনাস 5x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। আমি এইভাবে প্রকাশ করব কারণ আমার মূল ফর্মুলা এখানে প্লাস আছে, তাহলে এখানে মাইনাস আছে, আমি কি করব? প্লাস দিয়ে মাইনাসটাকে -5কে আলাদা করে দিব। এইবার এটাকে এর সাথে মিলান তো, 3 হলো এর মান। এই দেখেন x এর সাথে কি আছে? x এর সাথে কি 5 আছে? ভাইয়া x এর সাথে b আছে, এখানে x এর সাথে 5 নাই, x এর সাথে -5 আছে, তাহলে b এর মান -5। তাহলে a ইজ ইকুয়াল টু 3, b ইজ ইকুয়াল টু -5 আর c ইজ ইকুয়াল টু 2। ক্লিয়ার? এইবার ধরেন 9x স্কোয়ার প্লাস 3x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। আমাকে 3x মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণে c এর মান কত বলেন তো? এই সমীকরণে c এর মান কত বলেন? কাইন্ডলি বলেন, এই সমীকরণে c এর মান কত? এই সমীকরণে c এর মান কত? মূল ফর্মুলাতে কিন্তু ভাইয়া কোথাও কোনো মাইনাস নাই, তার মানে এখানে মাইনাস থাকলে জিনিসটাকে ওই মাইনাস সহ চিন্তা করতে হবে। সি এর মান এখানে 7 না, সি হচ্ছে -7, রাইট? ঠিক আছে না? ওকে, এবার আমরা তাহলে আমি আশা করছি আপনারা এ বি সি, এ কোনটা বি কোনটা সি কোনটা এটা বুঝতে পারছেন। এইবার আপনারা আমাকে একটা প্রশ্নের উত্তর দেন। x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। আমাকে বলেন এই সমীকরণে বি এর মান কত? এই সমীকরণে বি এর মান কত? এই সমীকরণে বি এর মান কত? রেসপন্স করতে হবে। এই সমীকরণে বি এর মান কত? ইয়েস, অ্যাবসলিউটলি। এই সমীকরণে বি এর মান -1, এখানে কিছু নাই। ভাইয়া একটু তাকান তো, এখানে এক্স স্কোয়ারের সাথে কিছু নাই মানে মনে মনে বুঝতে হবে 1 আছে, তার মানে এর মান 1। এখানে এক্স এর সাথে কিছু নাই মানে 1 আছে সামনে গুণ, আর এই মাইনাস সহ বি ইকুয়াল টু -1, বোঝা যাচ্ছে? আর সি ইকুয়াল টু 3। ক্লিয়ার বিষয়টা? এখানে কিছু নাই মানে 1 আছে, 1। ওকে, এইবার দেখেন, এইবার আমরা আমাদের যে মূল ফর্মুলা একটু তাকান। এই যে আমরা এই অঙ্কটা এই সমাধান করে এই পর্যন্ত আসছিলাম, আমরা দেখলাম যে মিডিল টার্ম হয় না। এখন আমাকে কি সমাধান করতে হবে? আমাদের ওই সূত্র নিয়ে আসতে হবে। এইদিকে তাকান,
এক্স ইকুয়াল টু, কোন সূত্র বলেন তো, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি। যখন সমাধান মিডিল টার্ম করে সমাধান হবে না, তখন এই ফর্মুলা মাইনাস বি প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। 50 বার লিখবেন এই সূত্রটা মুখস্থ দেবে এমনি 50 বার লিখবেন তো আজকে। এইবার আমাকে বলেন এই ফর্মুলাতে এর মান কত? এখানে এর মান, এখানে কিছু নাই, মানে এর মান 1। এক্স স্কোয়ারের সাথে থাকে যে সে এ 1, বি কত, বি -1, সি হচ্ছে 18 না -18। এই এবিসির মান এখন এখানে বসাই দিব, ক্যালকুলেশন করবো, তো শেষ। ক্লিয়ার? এবার তাকান, এদিকে তাকান প্লিজ। এক্স ইকুয়াল টু মাইনাস বি, ভাইয়া এই মাইনাস কিন্তু সূত্রের মাইনাস, আর বির মান হলো -1, বুঝতে হবে। আবার মনে করেন না যে এই মাইনাস হলো এইটা, না, এই মাইনাস হলো সূত্রের মাইনাস, মানে এটা থাকবেই। আর এই বির মান হচ্ছে -1, তাহলে এই মাইনাস দিলাম, আর বির পরিবর্তে -1 প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার, বির মান -1, তাহলে বি স্কোয়ার মানে -1 এর স্কোয়ার, -4 সূত্রের 4 ইন্টু এ, এর মান কত 1, ইন্টু সি, সির মান কত -18। ওকে, নিচে 2a, 2 ইন্টু এর মান কত 1। একটু ক্লিয়ার? মান বসানো বুঝছেন কিনা? মান বসানো বুঝছেন? মান বসানো বুঝছেন? এইবার তাকান প্লিজ, একটু রেসপন্স করেন। এইবার x ইজ ইকুয়াল টু, এদিকে তাকান, এই মাইনাস আর এই মাইনাসে কি +1 হবে, তার মানে এখানে হবে 1 প্লাস মাইনাস, এই যে এটা হচ্ছে 1 মাইনাস প্লাস প্লাস মাইনাস। এবার তাকান, এই যে রুট আছে, রুট প্লাস মাইনাস, রুট দিলাম, রুট দিয়ে এই -1 এর উপর স্কোয়ার মারলে, মাইনাসের উপর স্কোয়ার মারলে কি মাইনাস থাকে? মাইনাসের উপর স্কোয়ার মারলে প্লাস হয়ে যায়, কারণ -1 এর স্কোয়ার মানে হচ্ছে -1 এর স্কোয়ার মানে হলো -1 ইন্টু -1, মাইনাস মাইনাসে +1, বুঝছেন? তার মানে -1 এর স্কোয়ার করলে হবে +1। এইবার তাকান, এখানে আছে মাইনাস, এখানে আছে মাইনাস, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস। হ্যাঁ, এবার 4 আর 1 গুণ করলে 4, আর 4 আর 18 গুণ করলে 4 হবে 72, তার মানে এখানে হবে 72, আর নিচে 2a, 2 ইন্টু 1 মানে 2। ক্লিয়ার? x ইকুয়াল টু 1 প্লাস মাইনাস √73 ডিভাইডেড বাই 2, এটাই আমাদের উত্তর। এখন বলে এর আবার কেমন উত্তর ভাই? ভাইয়া এখানে প্লাস মাইনাস নিছেন, মানে প্লাস চিহ্ন নিলে একটা মান পাবেন, মাইনাস চিহ্ন নিলে আর একটা মান পাবেন, কারণ আমরা জানি দ্বিঘাত সমীকরণ সমাধান করলে x এর মান 2টা আসবে। আমি একটু আগে বলছি না, দ্বিঘাত সমীকরণ পড়ানোর সময় আরো ভালো করে বোঝাবেন, টেনশন করেন না। হ্যাঁ, দ্বিঘাত সমীকরণ সমাধান করলে x এর মান 2টা আসবে। কোন একটা সমীকরণে চলকের সর্বোচ্চ ঘাত যত হয়, ওই সমীকরণ সমাধান করলে চলকের মান ততটা বের হয়। দ্বিঘাত সমীকরণে x এর সর্বোচ্চ ঘাত 2, তার মানে 2টা মান বেরোবে। 2টা মান কেমনে পাবেন? প্লাস চিহ্ন নিয়ে একটা, মাইনাস চিহ্ন নিয়ে একটা। তাহলে প্লাস চিহ্ন নিলে পাবেন x ইকুয়াল টু 1 প্লাস √73 ডিভাইডেড বাই 2, মাইনাস চিহ্ন নিলে পাবেন 1 মাইনাস √73 ডিভাইডেড বাই 2। এই দুইটাই উত্তর, এই দুইটার মধ্যে যেটা অপশন থাকবে সেটা উত্তর। হ্যাঁ, তার মধ্যে এই মানটা গ্রহণযোগ্য না, এই মানটা গ্রহণযোগ্য না, এই যেটা, কারণ এই মানটা নেগেটিভ আসবে। দেখেন এই মানটা নেগেটিভ আসবে, 1 থেকে √73 বাদ দিলে এটা নেগেটিভ আসবে, নেগেটিভ হবে না, কারণ শুধু √18 থাকলেও তো মান আসবে 4 পয়েন্ট সামথিং, তার সাথে আরো যোগ, তার মানে এই মানটা 4 এর চেয়ে একটু বেশি হবে, বুঝছেন? তার মানে নেগেটিভ মানটা গ্রহণযোগ্য নাই। এই যে 1 প্লাস √73, এই যে 1 নম্বর অপশন আছে। আপনারা কি বুঝছেন? যদি কখনো এরকম অঙ্ক আসে যেখানে মিডল টার্ম হয় না, তখন শর্টকাট খাটবে না। হ্যাঁ, হ্যাঁ, ক্লিয়ার হয়েছে কিনা? এবার আমাকে বলেন এই অঙ্কের কোথাও, মানে যেটা বুঝালাম এখানে কোথাও সমস্যা আছে কিনা। আমি আবার বলছি, এটা আপাতত মুখস্থ রাখতে হবে, আমি এটা বুঝাবো আপনাদেরকে। জানেন, এইটা দ্বিঘাত সমীকরণ পড়ানোর সময় এর অস্তিত্ব কোত্থেকে আসছে সেটাও বুঝাবো, সমস্যা নেই। ওকে, তাহলে এই টাইপটা পারবেন আপনারা। এবার আমি তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন কি আছে দেখেন, পরবর্তী প্রশ্নে বলছে √2 প্লাস √2 প্লাস √2 প্লাস √2 আপ টু ইনফিনিটি ইজ ইকুয়াল টু হোয়াট? তার মানে বুঝতেই পারছেন এই ভিতরে যে সংখ্যা আছে, এদিকে তাকান, এই ভিতরের সংখ্যা একই জিনিস বারে বারে আসছে, তাহলে এখানে প্লাস আছে, এই ভিতরের সংখ্যাকে কি দুইটা, ভিতরের সংখ্যাটা কত আছে এদিকে তাকান তো, ভিতরের সংখ্যাটা হচ্ছে 2। এই 2 কে কি দুইটা ক্রমিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায়? যায়। 2 মানে 2 গুণ 1, এই যে 2 1 কে 2, এই দুইটা ক্রমিক সংখ্যা, তাই না? তাই কি না? তাহলে এখানে যদি যোগ থাকে, তাহলে এই দুইজনের মধ্যে যেটা বড় সেটা উত্তর, বড় কে 2, তাহলে এই অঙ্কের উত্তর 2।
এই অঙ্কের উত্তর 2। আর যদি শর্টকাট মনে না থাকে, মূল নিয়ম, এই পুরোটাকে x ধরবেন, এই সম্পূর্ণটা x ধরবেন, এদিকে তাকান, এই সম্পূর্ণটা ইজ ইকুয়াল টু x। তারপর যখন বর্গ করবেন এই দুই কি হবে, সেপারেট হয়ে যাবে, তারপর প্লাস, বাকি অংশ ইকুয়াল টু হবে x, আর ওই পাশে হবে x স্কয়ার। তাই তো বর্গ করার পরে এই টোটালটা x ধরে বর্গ করার পরে এটা আসবে না। এবার x স্কয়ারকে এই পাশে নিয়ে আসেন, আর এই পুরোটা ওই পাশে নিয়ে যান। এবার x স্কয়ার এই মাইনাস x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। মিডল টার্ম করেন, এই যে 2 1 কে 2, 2 কে ভাঙে লেখা যায় 2 গুণ 1, 2 আর 1 বিয়োগ করলে 1 হয়। হ্যাঁ, তাহলে x স্কয়ার মাইনাস 2x প্লাস x মাইনাস 2 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। x কমন নিলে x মাইনাস 2 প্লাস 1 কমন নিলে x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস 2 কমন নিলে x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে হয় x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 2, অথবা x প্লাস 1 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু মাইনাস 1। এই মাইনাস 1 গ্রহণযোগ্য নয়, x এর মান হচ্ছে 2। কোনো সমস্যা নাই, মূল নিয়ম করলেও যে খুব বেশি সময় লাগবে বিষয়টা কিন্তু এরকম না। ওকে, নেক্সট। এটা কত হবে বলেন তো, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, এটা কত হবে? ভিতরে প্লাস আছে, এই সংখ্যাকে কি দুইটা ক্রমিক, 1 কে কি কখনো দুইটা ক্রমিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায়? যায় না। তার মানে এটা মূল নিয়ম ছাড়া হবে না। তাহলে আমরা কি করব, এই টোটালটা x ধরবো, তারপর বর্গ করব, তাহলে এই 1 সেপারেট হবে, প্লাস এই পুরোটা হবে x ইজ ইকুয়াল টু এই পাশে হবে x স্কয়ার। এটা কি আর করার দরকার আছে? এবার x স্কয়ার এই পাশে নিয়ে আসলাম, আর x প্লাস 1, সরি, যদি x প্লাস 1 লিখলেও প্রবলেম নাই। এবার এগুলোকে এই পাশে নিয়ে আসলে x স্কয়ার মাইনাস x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এইবার মিডল টার্ম হয় না ভাইয়া, 1 কে কি কখনো দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায় যার বিয়োগফল যোগফল 1 হবে? হয় না। মিডল টার্ম হয় না। মিডল টার্ম না হলে কি x ইজ ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস স্কয়ার রুট অফ b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, এই ফর্মুলা। এখন আপনারা বলেন এর মান কত? এখানে a ইকুয়াল টু 1, এখানে কিছু নেই মানে 1। b এর মান কত? b এর মান এই যে মাইনাস 1। c এর মান কত? c এর মান মাইনাস 1। এবার a b c এর মান এখানে বসাই দিব। এবার তাকান, x ইকুয়াল টু মাইনাস, এটা সূত্রের মাইনাস, আর b এর মান আবার মাইনাস 1, মাইনাস সূত্রের, আর b এর মান মাইনাস 1। ওকে, প্লাস মাইনাস স্কয়ার রুট অফ b স্কয়ার, b স্কয়ার মানে মাইনাস 1 এর স্কয়ার, মাইনাস 4a, a মানে 1 ইনটু c, c মানে আবার মাইনাস 1। হ্যাঁ, নিচে হচ্ছে 2a, 2 ইনটু 1। এই মাইনাসে মাইনাসে প্লাস 1, প্লাস মাইনাস স্কয়ার রুট অফ এই মাইনাস 1 এর স্কয়ার হচ্ছে 1, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস, এখানে 4 অক্ষে 4, নিচে হচ্ছে 2। বুঝছেন? তাহলে উপরে 1 প্লাস মাইনাস রুট 5, নিচে হচ্ছে 2। তাহলে প্লাস নিলে পরে একটা মান পাবেন, মাইনাস নিলে একটা মান পাবেন। তাহলে x ইকুয়াল টু 1 প্লাস রুট 5 ডিভাইডেড বাই 2, x ইকুয়াল টু 1 মাইনাস রুট 5 ডিভাইডেড বাই 2। এই মাইনাস মানটা গ্রহণযোগ্য নয়, কারণ 1 থেকে রুট 5 বিয়োগ করলে এটা নেগেটিভ মান আসবে, এটার মান নেগেটিভ হবে না, কারণ শুধু রুট 1 থাকলেও এর মান 1 হতো, তার মানে উত্তরটা পজিটিভ সামথিং আসবে। তার মানে উত্তর হচ্ছে 1 প্লাস রুট 5 ডিভাইডেড বাই 2, 4 নাম্বার অপশন। এবার আপনারা আমাকে বলেন এই টাইপের যত ধরনের প্রশ্ন আসতে পারে, আপনারা আমি সব করাই দিছি। হ্যাঁ, আপনারা বুঝছেন আমি আশা করছি। তাহলে এই টাইপের প্রশ্ন কয় রকম হলো দেখেন, আমি কয় রকম প্রশ্ন করালাম। এই রুটের মধ্যে রুট, তার ভিতরে রুট, খালি মাল্টিপল রুট। হ্যাঁ, এই টাইপের কতগুলো প্রশ্ন। এই টাইপের এই প্রশ্ন প্রথমে করাইছে এই টাইপ, যে রুটের মধ্যে একই জিনিস থাকবে গুণ আকারে, এখানে গুণ, কিন্তু ফাইনাইট সংখ্যক, অসীম পর্যন্ত না। সেক্ষেত্রে যতটা আছে 2 টু দি পাওয়ার তত দিয়ে মান বের করে তারপরে করতে হবে। আর একই জিনিস যদি বারবার থাকে এবং অসীম পর্যন্ত থাকে এবং এখানে গুণ থাকে, তাহলে এখানে যা থাকবে সেটাই উত্তর। আর একই জিনিস যদি বারবারে থাকে, অসীম পর্যন্ত থাকে কিন্তু যোগ থাকে, সেক্ষেত্রে কিন্তু ভাইয়া এটাই উত্তর হবে না। যদি এটাকে দুইটা ক্রমিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায়, তাহলে যোগ থাকলে এই ক্রমিক দুইজনের মধ্যে বড়টা উত্তর, বিয়োগ থাকলে ছোটটা উত্তর, আর মূল নিয়ম তো পারেনি। আর যদি এটাকে ক্রমিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা না যায়, সেক্ষেত্রে মূল নিয়ম ছাড়া কোনো ওয়ে নেই, নো ওয়ে। আমি আশা করছি আপনারা এগুলো সব বুঝছেন। এইবার আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। 75, কোশ্চেন নাম্বার 75। আচ্ছা, কোশ্চেন নাম্বার 75 এ কি বলছে? এখানে হোয়াট চিহ্নিত করা আছে, দেখেন হোয়াট, এই যে হোয়াট চিহ্নিত করা আছে, এখানে হোয়াট চিহ্নিত আছে, এখানে হোয়াট চিহ্নিত আছে। বলছে এই পাশ ইজ ইকুয়াল টু এই পাশ হলে
হোয়াট চিহ্নিত স্থানে কি বসবে, এখানে এই কিটা হবে কয় দীর্ঘি, বুঝছেন, এই কিটা হবে কয় দীর্ঘি, এখানে কি বসবে, এই কিটা হবে কয় দীর্ঘি। ওকে, আচ্ছা, যদি কখনো এরকম প্রশ্ন দেখেন যে এরকম হোয়াট চিহ্নিত স্থান করা আছে আর বলছে ওই হোয়াট চিহ্নিত স্থানে কি বসবে, আপনার প্রথম কাজ হলো ওই হোয়াট চিহ্নিত স্থানে কিছু একটা ধরে নেবেন যে হোয়াট চিহ্নিত স্থানে এক্স বসবে, তারপরে ক্যালকুলেশন করে ওই এক্স এর মান বের করবেন। কারণ আপনি যেহেতু হোয়াট চিহ্নিত স্থানে এক্স ধরে নিচ্ছেন, তার মানে ক্যালকুলেশন করে এক্স এর মান বের করতে হবে, তাই কিনা? তাহলে ধরে নিচ্ছি, তাহলে ধরি হোয়াট চিহ্নিত স্থান ইজ ইকুয়াল টু এক্স। তাহলে এখানে আমি এক্স বসালাম, এই যে তার উপরে আছে পাওয়ার 2/3, ব্র্যাকেট দেন না দেন সমস্যা নেই, ডিভাইডেড বাই হলো 42 ইজ ইকুয়াল টু এখানে যে 5, আর নিচে আবার হোয়াট চিহ্নিত স্থান আছে, হোয়াট চিহ্নিত যেখানে যেখানে থাকবে সব জায়গায় এক্স বসাই দিবেন। আচ্ছা, এইবার যেহেতু আমাকে হোয়াট চিহ্নিত স্থানে কি বসবে চাইছে, তার মানে হোয়াট চিহ্নিত স্থানে আমি এক্স বসাইছি, তার মানে আমাকে এখন ক্যালকুলেশন করে এক্স এর মান বের করতে হবে। তাহলে এক্স গুলো সব এক পাশে নিয়ে আসবো আর বাকিগুলো এক পাশে নিয়ে যাবো। তাহলে আর গুণ করে দেন, আর গুণ করলে এক্স টু দি পাওয়ার 2/3, এই যে এটা এসে গুণ হবে এক্স টু দি পাওয়ার 1/3, আর এই 42 ওই পাশে যায় 5 এর সাথে গুণ হবে 42 গুণিতক 5। এইবার তাকান, এখানে বেজ এক্স, এখানে বেজ এক্স, বেজ সমান এবং মাঝখানে গুণ আছে, তাহলে বেজ সমান হলে মাঝখানে গুণ থাকলে এই পাওয়ারগুলো কি হয়, যোগ হয়, তার মানে এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস 1/3 ইজ ইকুয়াল টু 42, এই যে 5 দুগুণী 10 এর শূন্য, হাতে 2, 4 5 20, আর 5 দুগুণী 10 এর শূন্য, হাতে 1, 4 5 20, আর 1 21, 210। এইবার এই যে পাওয়ার আছে 2 টু দি পাওয়ার, দেখেন পাওয়ার আছে 2/3 প্লাস 1/3, এই দুটো যোগ করলে 1 হয়, কিভাবে, 3 লসাগু 2 প্লাস 1, তার মানে 3/3 মানে হচ্ছে 1, অর্থাৎ এই যে পাওয়ারে যে অংশটা আসছে এটার মান হচ্ছে 1, তার মানে x টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 210, আর x টু দি পাওয়ার 1 মানে তো x, তার মানে x ইকুয়াল টু 210। তাহলে আমাদের এই অঙ্কের উত্তর হচ্ছে 210। ক্লিয়ার বিষয়টা? বি নাম্বার অপশন। মাথা ঠান্ডা করে ক্যালকুলেশনটা খালি করবেন। আচ্ছা, এখানে কত আছে, 5 টু দি পাওয়ার 1/4, 5 টু দি পাওয়ার 1/4 ইন্টু 125 টু দি পাওয়ার 0.25। আচ্ছা, এই ফ্র্যাকশন পাওয়ার রাখার দরকার নেই, এই 0.25 এটা মানে কি 1/4 না, এটা মানেও তো 1/4, আপনাকে ভয় দেখানোর জন্য এভাবে দিয়ে রাখছে, রে বাবা, দশমিক পাওয়ার থাকলে সমস্যা নেই ভাই। 0.25 মানে 1/4 কিভাবে, এই পয়েন্ট তুলে দেন, পয়েন্ট তুলে দিলে কি, পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে 2 হয়, 2টা শূন্য, 25 কে 25, 4 25 100, তার মানে 0.25 মানে হচ্ছে 1/4, বুঝছেন? তার মানে এটা হচ্ছে 5 টু দি পাওয়ার 1/4 ইন্টু 125 টু দি পাওয়ার 1/4। তাকান, সূচকের কাজ আমরা কখন করতে পারি ভালোভাবে, যখন বেজ সমান হয়, এখানে বেজ 5, এখানে বেজ 125, যদি এখানে 5 আর এখানে 5, এখানে বেজ যদি সমান হলো তাহলে আমি কাজ করতে পারতাম। তো এই 5 কে তো আর 125 বানাতে পারবো না, কিন্তু 125 কে কিন্তু 5 এর বেজ লেখা যায়, কারণ আমরা জানি 5 কিউব মানে হচ্ছে 125, তাই আমরা এই 125 কে 5 এর বেজ আকারে লিখবো। তো এটা হচ্ছে 5 টু দি পাওয়ার 1/4 ইন্টু এই 125 মানে 5 কিউব, তার উপর আছে 1/4। এখন আমরা কি জানি, কোনো একটা বেজের উপর যদি এরকম মাল্টিপল পাওয়ার থাকে, এই পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তার মানে হচ্ছে 5 টু দি পাওয়ার 1/4 ইন্টু 5 টু দি পাওয়ার, এই 3 আর 1/4 গুণ করলে 3/4, বুঝলি, 3 গুণ 1/4 না, 3 অক্ষে 3, নিচে হচ্ছে 4, 3/4। এইবার তাকান সবাই, এখানে বেজ 5, এখানে বেজ 5, বেজ সমান হয়ে গেছে, বেজ সমান হলে কি হয়, যদি মাঝখানে গুণ থাকে তাহলে এই পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তার মানে এই দুটাকে আমি কম্বাইন করে লিখতে পারবো 5 টু দি পাওয়ার 1/4 প্লাস 3/4। 1/4 আর 3/4 যোগ করলে 1 হয়, কিভাবে, এই যে 1/4, আপনি এটা এক্সট্রা করবেন, এই যে 4 লসাগু 1 প্লাস 3, উপরে 4 নিচে 4 কেটে 1, তার মানে এইটুক করলে হবে 1, তার মানে 5 টু দি পাওয়ার 1, 5 টু দি পাওয়ার 1 মানে 5, তার মানে এই অঙ্কের উত্তর হচ্ছে 5। হয়েছে এটা? নেক্সট দেখেন, 81 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 9 টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু হোয়াট? 81 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 9 টু দি পাওয়ার 5, এই ভাগ মানে কিন্তু আমি এটাকে এইভাবে লিখি, 81 টু দি পাওয়ার 4
এই ভাগ মানে এটা তো নিচে আছে তাই না, এই 9 টু দি পাওয়ার 5 তো নিচে আছে। ওকে ফাইন। এবার তাকান, এই 81 টু দি পাওয়ার 4 কে আপনি এখন এটা তো সিম্পলিফাই করতে হবে। অনেকেই বেস সমান বানানোর চেষ্টা করতেছে, কিন্তু আমি আরো সহজ করে দিচ্ছি। এই 81 টু দি পাওয়ার 4 মানে 81 কয়বার আছে? 4 বার। 81 আছে 4 বার। দেখেন এদিকে তাকান, এই 9 টু দি পাওয়ার 5 মানে এটা 9 স্কয়ার ইন্টু 9 স্কয়ার ইন্টু 9, এই যে 5টা 9। 9 স্কয়ার মানে 81, তাহলে এইটা একটা 81, এটা একটা 81 কাটা। 9 স্কয়ার মানে 81, এই 81 81 কাটা। এই 9 দিয়ে 81 যাবে 9 বার। এবার 9 আর 81 গুণ করতে হবে, তাহলে 9 গুণিতক 81, 9 1 9, 8 9 72, 729। ক্লিয়ার বিষয়টা? 729। একটু ইজিলি সহজভাবে চিন্তা করবেন। হয়েছে? আচ্ছা, এবার দেখেন, যদি এইভাবে না করেন তাও হবে, বেজ সমান করে করলেও হবে। দেখেন এখানে বেজ আছে 9, এখানে বেজ আছে 81। আমি যদি এখানে 9 বানাতে পারি তাহলে সহজ হয়। 81 কে 9 বানানো যায় না? যায়। 9 স্কয়ার, তার উপর আছে 4, আর নিচে আছে 9 টু দি পাওয়ার 5। ক্লিয়ার? এখন আমরা যদি কোনো বেজের উপর এরকম মাল্টিপল পাওয়ার থাকলে পাওয়ারের পরে গুণ হয়, অর্থাৎ এই 2 আর 4 গুণ হয়ে হবে 9 টু দি পাওয়ার 4 দুগুণে 8, আর নিচে হচ্ছে 9 টু দি পাওয়ার 5। এখানে বেজ 9, এখানে বেজ 9, বেজ সমান, এবার আছে ভাগ। তাহলে এটা লেখা যাবে 9 টু দি পাওয়ার 8 মাইনাস 5, তার মানে 9 টু দি পাওয়ার 3। উত্তর 9 কিউব, আর 9 কিউব মানে হচ্ছে 729। 9 কিউব যদি 729 মনে না থাকে, 9 কিউবকে লিখবেন 9 স্কয়ার ইন্টু 9। 9 স্কয়ার মানে 81 ইন্টু হচ্ছে 9, 9 1 কে 9, 8 9 72, 729। 9 কিউব মনে নাই তো কি হয়েছে? ভাঙে লিখবো। নেক্সট দেখেন 64 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু হোয়াট? 64 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু হোয়াট? আচ্ছা, তাহলে 64 টু দি পাওয়ার 4, এই ভাগ মানে এটা নিচে আছে 8 টু দি পাওয়ার 5। তাহলে 64 টু দি পাওয়ার 4 কে আপনি 64 4 বার লেখেন, আর নিচে 8 টু দি পাওয়ার 5 কে লেখেন 8 স্কয়ার ইন্টু 8 স্কয়ার ইন্টু 8। এই 8 স্কয়ার মানে 64, এটা ক্যান্সেল। 8 স্কয়ার মানে 64 ক্যান্সেল। এই 8 দিয়ে 64 যাবে 8 বার, তাহলে 64 এটা গুণ, তাহলে 64 গুণ 8, 4 8 32, 2 হাতে 3, 6 48 আর 3 হচ্ছে 51, মানে 512। তাহলে উত্তর হচ্ছে 512। উত্তর 512। ঠিক আছে? যদি মনে করেন যে না আপনি সূচকের অঙ্ক, এখানে বেজ 8 আছে, এখানে আপনি বেজ 8 বানায় ফেলবেন। হ্যাঁ, 64 কে তো 8 এর বেজ বানানো যায়। এখানে যেহেতু 8 আছে, এখানে 8 বানাবো। এই 64 কে লিখবো 8 স্কয়ার, তার উপর লিখবো 4, আর নিচে হচ্ছে 8 টু দি পাওয়ার 5। কোন একটা বেজের উপর যদি এরকম মাল্টিপল পাওয়ার থাকে, তখন এই পাওয়ার গুলো গুণ হয়। তখন এটা হচ্ছে 8 টু দি পাওয়ার 8, এই যে 4 দুগুণে 8, আর নিচে 8 টু দি পাওয়ার 5। এখানে বেজ 8, এখানে বেজ 8, বেজ সমান, তার মানে এই 8 থেকে এই 5 বিয়োগ যাবে, তার মানে 8 টু দি পাওয়ার 3। 8 কিউব মানে 512। 8 কিউব যদি 512 মনে না থাকে, 8 কিউবকে ভাঙবেন, লিখবেন 8 স্কয়ার ইন্টু 8। 8 স্কয়ার মানে 64, 64 সাথে 8 গুণ করলে 4 8 32, 2 হাতে 3, 6 48 আর 3 51, 512। তাহলে উত্তর হচ্ছে 512। ক্লিয়ার? ওকে, নেক্সট। নাইন স্কয়ার ইন্টু 18 টু দি পাওয়ার 4, নিচে হচ্ছে 3 টু দি পাওয়ার 16। আচ্ছা, এটা বিভিন্ন ভাবে করা যাবে, দেখেন আমি করে দিচ্ছি। আপনি 9 স্কয়ার কে লিখলেন, 9 স্কয়ার কে আপনি 9 ইন্টু 9 লিখলেন। 18 টু দি পাওয়ার 4 কে 18 গুণ 18 লিখলেন, 4টা। 3 টু দি পাওয়ার 16 কে আপনি লেখেন 3 স্কয়ার ইন্টু 3 স্কয়ার। কয়টা গেল? 16টা না। এখানে কয়টা কাটা যাবে দেখেন, 1টা 2টা 3টা 4টা। আচ্ছা, 3 স্কয়ার কয়টা এখানে 16টা না। 3 স্কয়ার কয়টা নিলাম? 1টা 2টা 3টা 4টা 5টা, মানে 10টা হয়েছে। দেখেন 10টা হয়েছে। আর 3 টু দি পাওয়ার 16 10টা হয়েছে, আর 3 টু দি পাওয়ার 6 আমি আলাদা করে দিলাম। দেখেন 16টা হয়েছে কিনা। এই 9 কাটা, এই 9 কাটা, এটা 9 দুগুণে 18। কেন 3 স্কয়ার এতগুলো নিলাম? এই যে 18 কে 9 দিয়ে কাটা যায়, তাই 9 দুগুণে 18,
9 দুগুণে 18, 9 দুগুণে 18, মানে আরো একটা 18, মানে 3 টু দি পাওয়ার 6 না নিয়ে 3 স্কয়ার আর একটা নিব, আর 3 টু দি পাওয়ার 4 নিব, এই 3 স্কয়ার দিয়ে আবার হচ্ছে 2। এখন উপরে থাকতেছে কয়টা 2, একটা, দুইটা, তিনটা, চারটা, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে উপরে 16, আর নিচে হচ্ছে 3 টু দি পাওয়ার 4, আর 3 টু দি পাওয়ার 4 কত, 3 টু দি পাওয়ার 4 হচ্ছে 81, তাহলে 16 ডিভাইডেড বাই 81। এটা সিম্পলি চিন্তা করবেন, হ্যাঁ, বেশি জটিল করে চিন্তা করলে কিন্তু বিপদ, সিম্পল ভাবে চিন্তা করবেন। 16 ডিভাইডেড বাই 81, 3 টু দি পাওয়ার 4 যে 81, যদি না পারেন সরাসরি 3 টু দি পাওয়ার 4 কে লিখবেন 3 স্কয়ার ইনটু 3 স্কয়ার, এই 9 9 9 9 কত 81। হ্যাঁ, এখানে যে 3 স্কয়ার এতগুলো কেন নিছি, কারণ এই 18 কেও তো 9 দিয়ে কাটা যায়, তাই 3 স্কয়ার গুলো নিছি বারে বারে, বুঝছেন? এগুলো করতে করতে আপনি অভ্যস্ত হয়ে যাবেন, টেনশন করেন না। না বুঝলে বলেন প্লিজ, কাইন্ডলি রেসপন্স করতে হবে। কাটাকাটি, জাস্ট কাটাকাটি করতে হবে। নেক্সট, দুইশো 56 টু দি পাওয়ার 0.16 ইন্টু 256 টু দি পাওয়ার 0.09। আচ্ছা, এখানে আমরা বেস দেখতে পাচ্ছি 256, এখানে বেস 256, 256 বেস সমান, ভাই ক্লাস টাইম চাইলেই তো আমি আর্লি করতে পারবো না, কারণ এখানে যারা কোর্স করে তারা অন্য অন্য জায়গায় আরো কোর্স করে। আর্লি করলে কতটুকু আর্লি করা যায়, 15 মিনিট সর্বোচ্চ, 9টা 15 জায়গায় 9টা করা যায়। চাইলে তো আমি 8টা 7টা করতে পারবো না, আমার কথা বুঝছেন? আপনি যে দাবিটা করতেছেন সেই দাবিটা তো আরো মানুষের সাথে মিলতে হবে, তাহলে তো আমি এটা রক্ষা করতে পারবো। সর্বোচ্চ 15 মিনিট আগে পিছে করানো যেতে পারে, তবুও তারপর সবার সাথে আলোচনা সাপেক্ষে। তাহলে এর উপরে পাওয়ার আছে, বেস যেহেতু সমান আর এখানে যেহেতু গুণ আছে, বেস সমান হলে পাওয়ার গুলো যোগ হয়, তার মানে 256 টু দি পাওয়ার 0.16 প্লাস 0.09। এই 0.16 আর 0.09 যোগ করলে কত হয়, যে 0.16.09, 9 6 15 5 হাতে 1 1 আর 1 2 0.25, তার মানে 256 টু দি পাওয়ার এটা হচ্ছে 0.25, ঠিক আছে? আচ্ছা, এখন এই 0.25 মানে কত, এই 0.25 মানে কিন্তু 1/4। এখন এই 256 কে কি ভাঙা যায় কিনা দেখতে হবে, কারণ অপশনের সাথে ম্যাচ করাতে হবে, অপশনে এগুলো নাই। 256 কে লেখা যায় 4 টু দি পাওয়ার 4, তার উপর আছে 1/4, এবার পাওয়ারে পাওয়ার হবে গুণ 4 টু দি পাওয়ার 4 ইন্টু 1/4, এই 4 4 কাটা, উত্তর হচ্ছে 4 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 4, বুঝছেন? উত্তর হচ্ছে 4, উত্তর 4। ক্লিয়ার কিনা বলেন, ক্লিয়ার কিনা বলেন? এখন এই 256 মানে যে ভাইয়া 4 টু দি পাওয়ার 4, এই কথা তো মনে নাও থাকতে পারে, এই জিনিসটা মনে নাও থাকতে পারে। 256 মানে 4 টু দি পাওয়ার 4, এটা মাথায় থাকা তো কঠিন, হ্যাঁ কঠিনই তো। তাহলে 256 কে তো এটাও লেখা যায় 16 স্কয়ার লেখা যায়, এটা তো পারবেন, তার উপরে 4 পাওয়ারে পরে গুণ, তার মানে 16 টু দি পাওয়ার 2 ইন্টু 1/4, এই 2 দিয়ে 4 যাবে 2 বার, মানে 16 টু দি পাওয়ার হাফ। কোনো কিছুর উপরে পাওয়ার হাফ মানে কি, রুট না? তার মানে 16 টু দি পাওয়ার হাফ মানে রুট 16, আর রুট 16 মানে 4, কোনো সমস্যা নাই। আপনার যে 256 কে 4 টু দি পাওয়ার 4 ই লিখতে হবে, নট নেসেসারি। ওকে, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। নেক্সট প্রশ্নে কি বলছে, 8 টু দি পাওয়ার 0.4, এই পয়েন্টের আগে জিরোর কোনো ভ্যালু নাই, বাদ দেন। এটা 4 টু দি পাওয়ার 1.6, এখানে 4 টু দি পাওয়ার 16 না, বুঝছেন? 4 টু দি পাওয়ার 16 না, এটা 4 টু দি পাওয়ার 1.6, কারেকশন হবে, একটু ভুল আছে, বইও কারেকশন করবেন। 4 টু দি পাওয়ার 1.6, 4 টু দি পাওয়ার 1.6, এটা কত নাম্বার কোশ্চেন? এটা হচ্ছে 81 নাম্বার না? জি আমি ঠিক করে নিলাম, 4 টু দি পাওয়ার 1.6। এই যে ক্লাস করার সুবিধা হচ্ছে এটা, বইয়ে যদি কোথাও কোনো অসঙ্গতি থাকে, ভুল থাকে, আমি নিজেই সলভ করে দিব। হ্যাঁ, তাহলে 4 টু দি পাওয়ার 1.6 ইন্টু 2 টু দি পাওয়ার 1.6। আচ্ছা, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে যদি বেস সমান হতো তাহলে আমি একটা কাজ করতে পারতাম,
বেজ সমান হলে সূচকের কাজ করা সহজ। এখানে 2 আছে, এই 4 কে 2 বানানো যায়, 8 কেও কিন্তু 2 বানানো যায়, 8 মানে 2 কিউব, তার মানে সবগুলোকে 2 বানানো যায়, তাই 8 কে লিখবো 2 কিউব, তার উপরে 0.4 ইন্টু এই 4 কে লিখবো 2 স্কোয়ার, তার উপরে 1.6, আর এই 2 টু দি পাওয়ার 1.6 তো আছেই। হ্যাঁ, এবার পাওয়ারে পরে গুণ, এদিকে তাকান, তাহলে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 0.4 ইন্টু 2 টু দি পাওয়ার 2 ইন্টু 1.6 ইন্টু 2 টু দি পাওয়ার 1.6। হ্যাঁ, এবার 3 দিয়ে 0.4 কে গুণ করলে 3 4 12 মানে 1.2, বুঝতেছেন? 16 দুগুণী 32 আছে, 16 দুগুণী 32 মানে 3.2 ইন্টু 2 টু দি পাওয়ার 1.6। এবার দেখেন বেস 2 বেস 2 বেস 2 বেস সমান হলে পাওয়ার সব যোগ হবে, তাই 2 টু দি পাওয়ার 1.2 প্লাস 1.6 প্লাস 1.6। হ্যাঁ, সরি 1.6 3.2, 2 টু দি পাওয়ার 1.2 প্লাস 3.2 প্লাস 1.6। দেখেন এই 1 3 আর 2 1 যোগ করলে হবে হচ্ছে 1 আর 3 4, 4 আর 1 5, আর এই 0.6 আর 0.2 0.8, 0.8 আর 0.2 হচ্ছে 1, তার মানে এই পূর্ণ সংখ্যাগুলো যোগ করে হতেছে 5 আর এই পয়েন্টগুলো যোগ করে হতেছে 1, তার মানে মোট হলো 6, তার মানে এগুলো যোগ করলে 6 হয়। বুঝছেন কি বিষয়টা? তাহলে 2 টু দি পাওয়ার 6, আর 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে ভাইয়া 64। এই প্রশ্নের উত্তর 64, 64। ওকে, আচ্ছা, 2 টু দি পাওয়ার 6 যে 64, এটা যদি না বোঝেন তাহলে 2 টু দি পাওয়ার 6 কে আপনি ভেঙে নেবেন, লিখবেন 2 কিউব ইন্টু 2 কিউব, 2 কিউব মানে 8, 2 কিউব মানে 8, 8 ইন্টু 8 মানে হচ্ছে 64, 8 হচ্ছে 64। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। ওকে, নেক্সট। আচ্ছা, নেক্সট আর এখানে যাব না, কারণ এটা নতুন টাইপ, এই টাইপের কোশ্চেনগুলো খুব ভালো করে সমাধান করাতে হবে। তো আমাদের দেখা হবে আগামীকাল। আগামীকাল হচ্ছে মঙ্গলবার, মানে আরেকদিন ক্লাস হবে, আরেকদিন আমাদের সূচক ক্লাস হবে, তারপরে 2 দিন কিন্তু আবার জ্যামিতি ক্লাস। যারা জ্যামিতি গ্রুপে যুক্ত হন না এখনো, দ্রুত যুক্ত হয়ে যাবেন। হ্যাঁ, গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, দ্রুত যুক্ত হয়ে যাবেন। জ্যামিতি ক্লাস হচ্ছে বুধ বৃহস্পতি, আর শনি রবি সোম মঙ্গল, এই 4 দিন হচ্ছে পাটিগণিত বীজগণিত লাইফ টাইম গ্রুপে ক্লাস, আর জ্যামিতি ক্লাস বুধ বৃহস্পতি জ্যামিতি গ্রুপে। তো আজকের মতো এই পর্যন্তই রাখবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।